স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে হচ্ছে আজকে আমাদের ষষ্ঠ ক্লাস, তাই না? আমরা ইতিমধ্যে 5টা ক্লাস কমপ্লিট করেছি। এখন হচ্ছে আজকে ষষ্ঠ ক্লাস। তো আমরা বাকিরা জয়েন করতে করতে আমরা যে প্রিভিয়াস ক্লাস যেগুলো আছে এগুলোকে একটু রিভিশন দেব। আমাদের এখানে আমরা অলরেডি 4টা টপিক কভার করছি, তাই না? 5টা টপিক, মানে 5টা ক্লাসে 4টা টপিক কভার করেছি। সেটা হচ্ছে ডাটা টাইপ, অপারেটর, আছে কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লুপিং। এই 4টা ক্লাসের ভিতরে, মানে 4টা টপিকসের ভিতরে কোনো কোশ্চেন আছে কিনা কারো? আছে? থাকলে বলতে পারেন, আমরা সমাধান করার চেষ্টা করব। নাহলে হচ্ছে আমি কিছু কোশ্চেন্স করব সবার কাছে, আপনাদেরকে উত্তর দিতে হবে। আচ্ছা, প্রথমে প্রথমে হচ্ছে দোলন চাপা। আপনি বলবেন কন্ডিশনাল স্টেটমেন্ট যেটা আছে এটা কি কি হতে পারে? if, else, ইফ ইলস। আচ্ছা, ইফের মানে ব্লকের ভিতরে কি কি লেখা হয় এবং ইলসের ভিতরে কন্ডিশন কি কি দেওয়া হয় বলতে পারবেন? যদিও আমি ক্লাসটা করি নাই, if এর মধ্যে কন্ডিশন লিখতে হয়। আর ইলসে? if এর মধ্যে যদি একটা কন্ডিশন না হয় তাহলে আমরা দ্বিতীয় ইলসে যে ওটা চেক করি, ইলসে গিয়ে চেক করি। মানে ওই কন্ডিশনটা আবার ইলসে দেই। যদি if এর কন্ডিশন সত্য না হয় তাহলে ইলসে যে আবার কন্ডিশনটা দেই, দেন ওই কন্ডিশনটা চেক করি। ওকে। আচ্ছা, আর কেউ বলবেন উনি ঠিক বলছে কিনা ভুল বলছে? কেউ বলবেন, ফিডব্যাক দিবেন কেউ? আচ্ছা, কেউ নেই? ওকে, নেক্সট কোশ্চেন আসে তাহলে। ফাতেমা জামিল, আপনি জি ভাইয়া। ম্যাপ টাইপ ডাটা সম্পর্কে আইডিয়া আছে? না লিস্ট, না ভাইয়া, বুলিয়ান টাইপ? আমি ওই ক্লাসটা মিস দিছি তো ভাইয়া, ওটা আমি রেকর্ডিং দেখে নিব। ওকে। লুপ সম্পর্কে আইডিয়া আছে? হ্যাঁ, লুপ সম্পর্কে আছে। লুপ কয়টা শিখছিলাম আমরা গত ক্লাসে? ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। আচ্ছা, ফর লুপ এবং হোয়াইল লুপের এবং হচ্ছে আপনার ডু হোয়াইল লুপের ভিতরে মেইন পার্থক্যটা কি বলতে পারবেন? পার্থক্য মানে কেমনে ডু হোয়াইলটার কাজটা কি, বা কেন এটার সাথে এটার পার্থক্য পারবেন? এটা পারবো না আচ্ছা, ভাইয়া। ফর লুপের ক্ষেত্রে ফর লুপের ক্ষেত্রে বডিতে আমরা যে ব্র্যাকেটটা যে আছে, ফার্স্ট ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভিতরে কি কি রাখি? ইনিশিয়াল ভ্যালু, আর হচ্ছে কন্ডিশন, আর হচ্ছে ইনক্রিমেন্ট বা নাকি ওটা বলে ইনক্রিজ ডিক্রিজ। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, গুড। হ্যাঁ। আচ্ছা, প্রথমের ব্লকটা কি বললেন? ইনিশিয়াল ভ্যালু, তাই না? জি, ভ্যালু ইনিশিয়ালাইজ করা। ভ্যালু ইনিশিয়ালাইজ করা, ওকে। আমি একটা ফর লুপ লিখবো এখন, আপনি আমাকে বলেন এখানে কি কি করতে পারি। আমি হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাটা আছে এটা প্রিন্ট করব। তাহলে আমরা আগে হচ্ছে ভ্যালু ইনিশিয়ালাইজ করব। বলেন। আই দিয়ে দিব, আই এর ভ্যালু দিব 1। আই এর ভ্যালু 1। হ্যাঁ, তারপর হচ্ছে কন্ডিশন দিব। কন্ডিশন দেব। কন্ডিশন দিব আই এর মান হচ্ছে 10 বা 10 এর সমান হলে লুপ ততক্ষণ চলবে। তারপর হচ্ছে আই এর সাথে 1 করে বাড়বে, আই প্লাস প্লাস। ওকে, ঠিক আছে এই পর্যন্ত? জি ভাইয়া। আচ্ছা, নেক্সট কি করব? প্রিন্ট করব। প্রিন্ট কি লিখব? আই এর ভ্যালুটা প্রিন্ট করব। ওকে, আপনার কি মনে হচ্ছে সব ঠিক আছে?
আমার তো মনে হচ্ছে ভাইয়া। আচ্ছা, এই যে লাল দাগ দেখতে পাচ্ছি, তাহলে কেন? ওকে, ও আগে মনে হয় ভ্যালু নিতে হবে নাকি ইন্টিজার। গুড। আচ্ছা, নেক্সট হচ্ছে ফজলে রাব্বি ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। বলেন তো কোথায় মিস্টেক হয়েছে? ভাইয়া উপরে কি হবে, ডাটা টাইপটা হবে ইন্টিজার। ইন্টিজার কোথায় লিখবো? হ্যাঁ এখানে কোথায় ওই যে লিখবো? আই এর সামনে নিচে 4 ব্র্যাকেটের ভিতরে ওখানে লিখতে পারি, বা উপরেও লিখতে পারি var ভ্যালু দিয়ে। এখানে এখানে ওখানে ইন্টিজার লিখবো ভাই, var না। ভার দিলে কি হবে? var দিলেও আসবে, কারণ var তো ভাই কি টাইপ, ওকে, মানে ও সবার ক্ষেত্রে এখন যাবে। আমি যদি রান দেই তাহলে কি আউটপুট আসবে? জি ভাইয়া, আউটপুট আসবে। শিওর আপনি? জি শিওর। ওকে, থ্যাংক ইউ। নেক্সট কে আছে? জান্নাতুন নাইমা, আপনি নতুন। জাহিদুল ভাই কেমন আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আছি ভাই, আলহামদুলিল্লাহ। জি। আপনি 2টা-3টা অপারেটর কাজ বলেন যেটা আমরা লিখতে পারি। অপারেটর হচ্ছে এন্ড অপারেটর, লজিক্যাল এন্ড, লজিক্যাল হ্যাঁ। অর, আচ্ছা, লজিক্যাল নট। ওকে। আমি যদি 3টি সংখ্যার ভিতরে বড় সংখ্যাটা নির্ণয় করতে যাই হুম। তাহলে কিভাবে করব? আমাদের হচ্ছে যে 3টি দুইটা বাদ দেন, ভেরিয়েবল দুটি দেই, 2টি সংখ্যার ভিতরে আচ্ছা, আমাদের হচ্ছে প্রথমে দুইটা ভেরিয়েবল নিতে হবে। নিলাম। হুম, হুম। ওকে, আচ্ছা, এখন হচ্ছে কন্ডিশন চেক করব। কিভাবে? কন্ডিশন ইফ ফিল্ডস দিয়ে কন্ডিশন চেক করব। ইফ, হ্যাঁ, এখানে তো এখানে তো আচ্ছা, মানে A- বড় সংখ্যাটা নির্ণয় করব আমরা। হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে বড় সংখ্যাটা মানে a গ্রেটার দেন, মানে মুখটা কোন দিকে দেব? মুখটা হচ্ছে এর দিকে হবে। আচ্ছা, ওকে, বুঝতে পারছি। এদিকে? হ্যাঁ হ্যাঁ, ওকে, a যদি b এর থেকে বড় হয় তাহলে এখানে আমরা প্রিন্ট করতে পারি যে a ইজ গ্রেটার দেন b, প্রিন্ট আর is দিয়ে প্রিন্ট করতে পারি b ইজ গ্রেটার দেন a। ইজ বিগ ইলস। হ্যাঁ, ইজ প্রিন্ট দিয়ে দিতে পারি b ইজ গ্রেটার দেন a। মানে 3টা হইলে এখানে সম্ভবত আমরা যে লজিক্যাল এন্ড বা লজিক্যাল অর এগুলো পাচ্ছি অটোমেটিক। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে মাসুদ, আপনি তো অনেকদিন পর জয়েন করলেন। নাজিফা নিসাদ, ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। পারবেন এটা আপনি মাসুদ ভাই? পারবো ইনশাল্লাহ ভাইয়া। ভাইয়া কি সঠিক লিখছে না ভুল লিখছে কোথাও? আচ্ছা, এ বড় ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, তাহলে রান দিলে কি আসবে? ওকে, ঠিক আছে। নাজিফা নিসাদ, জি ভাইয়া। আপনি সুইচ কেস পারবেন? পারবো ভাইয়া। সুইচ কেস দিয়ে একটা এক্সাম্পল দেন তো। পারবেন? সুইচ কেস দিয়ে হুম, পারার তো কথা, ভুলেও গেছি। আচ্ছা, আপনাকে আরো সহজ ধরি। সেটা হচ্ছে যে 3টি সংখ্যার ভিতরে বড় সংখ্যাটা নির্ণয় প্রোগ্রামটা লিখতে পারবেন? 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, হুম, হ্যাঁ পারবো। ওকে। যদি আপনাকে বলা হয় যে ইভেন নাম্বার বের করার প্রোগ্রামটা লিখো 1 থেকে 10 পর্যন্ত, বা 10 থেকে 20-এর ভিতরে যে সংখ্যাগুলো জোড় সংখ্যা শুধুমাত্র সেগুলো প্রিন্ট করবেন, পারবেন? পারবো ভাইয়া। আচ্ছা, এটা লিখেন, বলেন। 10 থেকে 20-এর ভিতরে যে সংখ্যাগুলো জোড় সেগুলো আপনি প্রিন্ট করবেন শুধু। ফার্স্ট, ভাইয়া আমি না আসলে কালকে করতেই বসি নাই, ক্লাস আপনি যে বলতেছেন যে পারবেন,
আচ্ছা আমার মাথা আসলে গুলাই গেছে। আমি আজকে সবগুলাই দেখবো, মানে পরীক্ষা ছিল তো ওই জন্য আমি বসি নাই। আচ্ছা ওকে। পবিত্র, আপনি তো বলছেন না না আপনি বলেন নাই, পলাশ ভাই বলছে। পবিত্র ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া বলেন। 10 থেকে 20-এর ভিতরে যে সংখ্যাগুলো জোর, সেগুলো প্রিন্ট করতে যাচ্ছি। পারবো। বলেন। ফার্স্টে ইন্ট ইন্ট নাম্বার নাম্বার ইকুয়াল 20 নিব। 20 ইফ ইফ ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ভিতর দেব হচ্ছে নাম্বার। নাম্বার ও সরি ভাই, আমি মিস্টেক হয়েছে। বল। নাম্বারের ভ্যালু 1 নিব। নাম্বারের ভ্যালু হচ্ছে 1। ওকে 1 নাম্বার মডুলাস 2 ইকুয়াল 0। মডুলাস 2 ইকুয়াল 0। ভাইয়া ডবল ইকুয়াল হবে এটা। আচ্ছা ওকে 0। ভাইয়া কি হলো? ও আচ্ছা ভাইয়া লুপ চালাইতে হবে এটাতে, একটু মিস্টেক হয়েছে। আচ্ছা লুপ চালাবো, বলেন কেমনে চালাবো? ফর ফর নাম্বার ইকুয়াল 1, নাম্বার ইকুয়াল 1, তারপর নাম্বার লেস দেন ইকুয়াল 20। নাম্বার লেস দেন ইকুয়াল 20। আর নাম্বার প্লাস ইকুয়াল নাম্বার বা ডবল প্লাস। প্লাস ইকুয়াল, আচ্ছা প্লাস দিই। তারপর ভাইয়া ফরে আসে, আচ্ছা হয়ে গেছে। তারপর ইফের ইফ এটা যে প্রিন্ট করব। তারপর এখানে ইফের ওখানে স্টেটমেন্ট দিব হচ্ছে প্রিন্ট অড। ও সরি, ইভেন নাম্বার প্রিন্ট করব না ভাইয়া? জি ইভেন। রান করলে ও 1 থেকে 20, হ্যাঁ $সাইন নাম্বার। ঠিক আছে জি ভাইয়া ঠিক আছে। শিওর আপনি? হ্যাঁ ভাইয়া। আমি তো বলছিলাম 10 থেকে 20। 10 থেকে 20? জি মানে ইয়েটা শুনতে মিস্টেক হচ্ছে, নাম্বারের ভ্যালু ওখানে 10 দিব। ওকে উপরেও নাজিফা ঠিক আছে? ভাইয়া যেটা লিখছে এটা কি ঠিক আছে? পবিত্র ভাই যেটা লিখছে শুনতে পাচ্ছেন আপনি নাজিফা? জি ভাইয়া শুনতে পাচ্ছি। এটা কি ঠিক আছে না ভুল আছে? ওখানে নাম্বার ওকে ঠিক আছে। ফারুক ভাই জি ভাইয়া। এখানে কি ঠিক আছে না ভুল আছে? আচ্ছা এখানে কি 10 থেকে 20 না? হ্যাঁ 10 থেকে 20-এর ভিতরে জোর সংখ্যাগুলো নির্ণয় প্রোগ্রাম। ভাইয়া ভুল আছে। কোথায়? ওই যে নাম্বার দিয়ে মানে ফর নাম্বার ডিভাইড বাই 2 এই ইফ কন্ডিশন ঠিক আছে। কন্ডিশনটা ওখানে এখানে নাম্বার 10 কিন্তু 0। ওইটা না ভাইয়া, এখানে হ্যাঁ কি লিখবো এখানে? ওই 20 এর জায়গায় ওখানে গ্রেটার দেন আছে না, এটা যদি লেস দেন করে দেন। আচ্ছা ঠিকই তো দেখতে পাচ্ছি। ওকে থ্যাংক ইউ ভাইয়া। এই নাজিফা আপনার আরো প্র্যাকটিস করা দরকার, আপনাকে আরো প্র্যাকটিস করতে হবে। ওকে তাহলে হচ্ছে আমরা যে প্র্যাকটিসগুলো করছিলাম মোটামুটি হয়েছে। আর যারা পারি নাই বা ভুল অ্যান্সার দিছি বা কনফিউজড, তারা আরেকটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, কারণ প্রোগ্রামিংটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। আপনি যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। প্র্যাকটিস না করলে কিন্তু দিন শেষে ভুলে যাবেন। আর এইখানে হচ্ছে একটা জিনিস আছে, নাম্বার ইকুয়াল 10 আবার নাম্বার ইকুয়াল 10 এটা লেখার কোনো দরকার নেই। হ্যাঁ, এটা এইভাবে না লিখলেও চলবে। আপনি চাইলে এটাকে ফাঁকা রাখতে পারেন, রেখেও যদি রান দেন তবু হচ্ছে ওই জায়গাটাতে ইনিশিয়াল হয়ে যাবে। কারণ এই আমরা এখানে কন্ডিশনটা দিছি যেটা, এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করছি, ওইটা অটোমেটিক ওখান থেকে ধরে নেবে। অথবা আপনি যদি এখান থেকে ইনিশিয়াল না করেন
ডাইরেক্ট এই যে এখান থেকে শুধু হচ্ছে নাম্বারটাকে রেখে দেন, আর এইখান থেকে এসে ইনিশিয়াল করেন, তবুও কিন্তু অ্যান্সার হবে। এই ইন্টের এখানে নাল করে দিবেন, আর এখানে হচ্ছে নাম্বার 10, তবুও কিন্তু অ্যান্সার একই। বুঝতে পারছেন যে এখানে যেটা আসবে এখান থেকে দেখতে পাবেন। নাম্বার অ্যাসাইন, ভাইয়া আপনি ইন্ট দেওয়ার পর ওখানে কোশ্চেন মার্ক চিহ্ন কেন দিয়েছেন? এটা নালেবল করছি আমরা। আচ্ছা কেউ কিছু বলতেছেন? আচ্ছা, না লেবলটা নিচ্ছে না, যে না লেবল এই যে এখানে না নেওয়ার কারণ হচ্ছে যে ওটা ও ধরে নিচ্ছে যে না লেবল থাকতে পারে, এখন তখন প্রশ্নবোধক চিহ্ন দিয়ে না লেবল করতে হবে, তো ওইটাতে আমরা যাব না। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা ডিরেক্ট ইনিশিয়াল এখান থেকে করে দিতে পারি। ওকে, তাহলে আমরা পারবো কি এগুলা যে পর্যন্ত লিখছিলাম? আচ্ছা, এখন হচ্ছে আমাদের যেটা দরকার এটা হচ্ছে ফাংশন। ফাংশনের নাম শুনছেন আপনারা যারা প্রোগ্রামিং করছেন? অথবা হচ্ছে মেথড, এরকম নাম শুনছেন মেবি, মেথড বা ফাংশন, তাই না? এক এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক একভাবে বলা হয়। কেউ বলে হচ্ছে ফাংশন, কেউ বলে হচ্ছে মেথড, যেটাই বলেন না কেন কাজ একটাই, ঠিক আছে? তো মেথড বা ফাংশনের যে কাজটা কি এটা সম্পর্কে কারো আইডিয়া আছে? আচ্ছা বলেন ভাইয়া। মানে ডাটে মানে মেথড আর ফাংশন বা ডাট বা যেটাই, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলেন না কেন আমি আপনি। যতটুকু বুঝতে পারলাম যে ক্লাসের ভিতরে ফাংশন ডিফাইন করাটাকে আমরা মেথড বলি ক্লাসের আচ্ছা, ভিতরে। ওকে, কাজটা কি? না, মেথড তো ফাংশন হিসেবেই কাজ করে। যে ক্লাসের ভিতরে আমরা অর্গানাইজ যখন করি তখন ক্লাসের ভিতরে রাখলে ফাংশনটা হয়ে যায় মেথড, আর ফাংশন তো বাইরেও লেখা যায়, তাদের কোনো সমস্যা নাই। মানে আসলে এর ফাংশন কাজটা গুলোতে কি? পরে একটা কাজটা হচ্ছে কোন একটা কাজ রিপিট করার জন্য, ওকে কল করার জন্য আমার মনে হয় প্রয়োজন হয় বেশি। ওকে, থ্যাংক ইউ। জাহিদ ভাই কিছু বলতেছিলেন? মানে ফাংশনের কাজটা হচ্ছে আমাদেরকে সাপোজ কিছু কোড হচ্ছে প্রোগ্রামে বারবার করতে হচ্ছে, তো আচ্ছা, আমরা চাইলে এটাকে একটা ফাংশন হিসেবে ডিক্লেয়ার করে রাখতে পারি, আর যখন ওই কাজটা করার দরকার হচ্ছে একই টাইপের, তখন আমরা হচ্ছে ফাংশনটাকে ওইখানে কল দিলে মানে একই কাজটা ওখানে হবে আর কি। গুড। হ্যাঁ, মানে আমরা হচ্ছে কোডটাকে মিনিমাইজ করে রাখতে পারি ফাংশন ইউজ করার মাধ্যমে। থ্যাংক ইউ। আপনিও যা বলছেন, ফারুক ভাইও ঠিক বলেছে, কিন্তু এইখানে যেটা আপনি বলছেন এটা আপনারটা একটু ইজি হয়েছে বেশি ফারুক ভাইয়ের থেকে। অর্থাৎ আমরা এমন টাইপের কিছু কাজ আছে যে কাজটা একই টাইপের কাজ আমাকে বারবার করতে হচ্ছে। তো আমরা কি করব, এই টাইপের কাজ যদি কোথাও আসে যে একই টাইপের কাজ আমাকে বারবার করতে হবে, আমি যেটা জানি, তখন আমরা ফাংশন ডিক্লেয়ার করব। বুঝতে পারছেন? তাহলে সংক্ষেপে যদি আমরা বলি যে ফাংশন কি, ফাংশন হচ্ছে একই কাজ যদি আমার বারবার করতে হয় তাহলে আমরা একটা প্যাটার্ন তৈরি করব, এই প্যাটার্নটাই হচ্ছে ফাংশন। ধরেন যে আপনার ক্যালকুলেটরের ক্ষেত্রে ধরেন যে আপনাকে দুইটি সংখ্যার যোগফল করতে হবে সবসময়, এটা তো আপনার মাথায় সেট হয়ে আছে যে দুইটি সংখ্যাকে বারবার আমাকে যোগই করতে হবে। হ্যাঁ, তো আমি এটাকে যদি বারবার যোগ করে দেই তাহলে আমার জন্য খুব প্যারা হয়ে যায়। অথবা আরেকটা হতে পারে যে আপনাকে একটা সংখ্যা দিল যে 100 বা 200 বা 500 বা 50 এরকম একটা সংখ্যা বললো, এই সংখ্যাটার আপনাকে পার্সেন্টেজ বের করতে হবে। তো পার্সেন্টেজ বের করার জন্য আমাকে যে ফাংশনটা লিখতে হবে বা একটা যে প্রোগ্রামটা লিখতে হবে, এই প্রোগ্রামটা আপনাকে যদি নেক্সট টাইম বলে যে আপনি 5200 এইটার একটা পার্সেন্টেজ বের করেন, তো এত 60% বা 20% কত হয় আপনি বের করেন ডিফল্টভাবে, তখন আপনাকে কি ওই প্রোগ্রামটা কিন্তু আবার নতুন করে লিখতে হবে। অর্থাৎ একই কাজ আপনাকে বারবার করতে হচ্ছে। তো আপনি যদি এখানে ফাংশনটাকে তৈরি করে রাখেন কোনো একটা জায়গায়, তাহলে আপনি জাস্ট খালি ভ্যালুটা দিয়ে দিবেন, ওকে যে কাজটা করতে বলছেন একবার, ও ওই কাজটাই বারবার করবে। এটাই হচ্ছে ফাংশন। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? ধরেন যে আমি একটা জায়গায় প্রিন্ট করতে বলবো যে ওকে আমি কল করলেই ও যেন 1 থেকে 10 প্রিন্ট করে দেয়। হ্যাঁ, অথবা যে এই যে এখানে যে আমরা ইভেন নাম্বারটা বের করছি, যে আমরা সংখ্যাটা দিব, খালি রেঞ্জটা বলে দিব যে 10 থেকে 20, ওর কাজ হবে ও ওখানে গিয়ে ফাংশনটা প্রিন্ট করে দিবে যে 10 থেকে 20-এর ভিতরে এই সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা। আবার যদি আপনাকে বলি যে ভাই আপনি 50 থেকে 100-এর ভিতরে যে জোড় সংখ্যাগুলো আছে সেগুলো প্রিন্ট করেন, তো তখন কি আপনি যদি ফাংশন ব্যবহার না করেন আবার ওই সেম প্রোগ্রামটা লিখতে হবে আপনাকে।
তো এই কাজটাকে যদি আপনি সহজে করতে যান তাহলে আপনার ফাংশনটা বেস্ট। তাহলে আমরা এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করি। ফাংশন দেখেন আমরা ফার্স্ট দিনে যেটা শিখছিলাম যে ভয়েড লিখছিলাম এবং হচ্ছে একটা মেইন যে লেখা আছে এই মেইন লিখছিলাম, এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিছিলাম ক্লোজ করে, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিছিলাম। এটাই কিন্তু হচ্ছে ফাংশনের স্ট্রাকচার। তো এটা হচ্ছে মেইন ফাংশন বলা হয়। তো আমরা যদি এইটা ফাংশনের বাইরে যে কোনো একটা ফাংশন লিখি সেম প্যাটার্নেই লিখবো আমরা। ভয়েড ধরেন যে আপনি হচ্ছে প্রিন্টের জন্য প্রিন্ট ফাংশন, এই নাম দিলাম প্রিন্ট ফাংশন, এই যে ব্র্যাকেট দিলাম, এটা একটা কিন্তু ফাংশন। এটার কাজ কি দেখেই বোঝা যাচ্ছে যে প্রিন্ট ফাংশন, এটাকে শুধু হচ্ছে কি প্রিন্ট করবে। তো আমি এখানে প্রিন্ট দিলাম, প্রিন্ট হ্যালো কোডারঙ্গন, হ্যালো কোডারঙ্গন। তো আমার কাজ কি হলো, এই প্রিন্ট ফাংশনটার ভিতরে আমি হ্যালো কোডারঙ্গন, অর্থাৎ এই ফাংশনের কাজেই হচ্ছে হ্যালো কোডারঙ্গন প্রিন্ট করা। তো এটাকে যদি আমি হচ্ছে এখন রান দেই, এখান থেকে কিন্তু আর কিছু রান হবে না, মানে এই প্রিন্টে যে আছে এটা দেখাবে না। কেন দেখাবে না? কারণ হচ্ছে আপনি এটাকে ডিক্লেয়ার করছেন বা বানাইছেন কিন্তু এটাকে কল করেন নাই। কারণ আমরা জানি সব ফাংশন শুরু হয় কি, কোড শুরু হয় হচ্ছে মেইন থেকে, আর মেইনের ভিতরে যে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকবে এগুলোর বাইরে আর কোনো কাজ হবে না। তো এই মেইনের ফাংশনে দেখেন মেইনের ভিতরে হচ্ছে আমি কিছু লিখি নাই, এখানে ফাংশন ফাঁকা আছে। ফাঁকা থাকার কারণে এখানে আর কোনো কাজ করবে না, এই পর্যন্ত এসে এই 5 নাম্বার এসে ব্লক থেমে যাবে, অর্থাৎ ফাংশনটা থেমে যাবে। কিন্তু আমি যদি এই ফাংশনটাকে যে নিচের যে প্রিন্ট ফাংশনটা আছে এটাকে যদি এখান থেকে কল করতাম, এই কল করার সিস্টেম হচ্ছে কি ফাংশনের নামটাকে লিখতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দিয়ে আপনি যদি হচ্ছে রেখে দেন তাহলে এখান থেকে যদি রান করেন তাহলে এই ফাংশনটা আসবে, এখানে কল হবে, হওয়ার পর ওর ভিতরে যা কিছু আছে সেই মোতাবেক কাজ করবে। তো ভিতরে এসে দেখতেছে প্রিন্ট করতে বলছে হ্যালো কোডারঙ্গন, এই জন্য এখানে প্রিন্ট হয়ে যাবে কি হ্যালো কোডারঙ্গন। আমরা কি কনসেপ্টটা বুঝতে পারছি? এখন আপনাকে যদি আমরা বলি যদি হচ্ছে কি বলি সাম বের করার প্রোগ্রাম লিখেন একটা, তাহলে ভয়েড সাম ফাংশন। আপনাকে যে ভেরিয়েবলের নামটা মানে ফাংশনের নামটা সবসময় সাম ফাংশন এফইউএন এইভাবে লিখতে হবে এরকমটা না, কিন্তু আমি আপনাকে যেটা শেখাচ্ছি যে আপনি একটা স্ট্যান্ডার্ড নাম লিখবেন, যেই স্ট্যান্ডার্ড নামের ফলে কি হবে আপনি পরবর্তীতে যেন খুঁজে বের করতে সুবিধা হয় যে আমার এই ফাংশনটার কাজ ছিল এটা। তো এখানে আমি বলে দিচ্ছি যে এটা হচ্ছে সাম ফাংশন, তাহলে এটার কাজ কি হবে যোগ করা কাজ হবে, তাই না? তো ধরেন যে 200 আর 100 এই দুইটাকে যোগ করে ওর কাজ হবে কি প্রিন্ট করা। তাহলে 200 100 300, তাহলে এই প্রিন্ট ফাংশনের কাজ হবে কি 300 প্রিন্ট করা, তাই না? তো আমি যদি এখানে সাম ফাংশন আবার লিখি, এই যে এখান থেকে, তাহলে কল করলে প্রথমে কল হবে কে, এই 4 নম্বর লাইনে আসবে, এসে বলবে যে প্রিন্ট ফাংশন, তাহলে এই প্রিন্ট ফাংশন কল হবে হ্যালো কোডারঙ্গন এখানে দেখাই দিবে। নেক্সট হচ্ছে 5 নাম্বার লাইনে আসবে, এসে বলবে যে সাম ফাংশনটাকে কল করো, সাম ফাংশন আছে এখানে, এখানে এসে বলবে কি এটার ভিতরে প্রিন্ট করা আছে কাকে 200 যোগ 100 300, অর্থাৎ এই যে যোগ আমি যে সাম লিখছি এখানে ফাংশনের নামের সাথে তো মিলাইতে হবে, আপনি চাইলে যে কোনো কিছু প্রিন্ট করে দিতে পারেন। তো আমি যদি এখানে রান দেই তখন এখানে 300 আসবে আর এখানে হ্যালো কোডারঙ্গন আসবে। কনসেপ্টটা ক্লিয়ার? ফাংশনের নাম কি নিজের ইচ্ছা মতো দেওয়া ইচ্ছা মতো ভেরিয়েবলের নাম যেভাবে আমরা দেই হ্যাঁ। ফাংশনের নামটাও আমরা সেভাবে দিব, কিন্তু এইখানে আমাদের মাথায় রাখতে হবে আপার ক্যামেল কেস যেটা আছে। কোনো কথাই আসলো না ভাইয়া, জি মাঝখানে কথা তো আসলো না, মিউট হয়ে গেছিল মনে হয়। আপনারাও কি শুনতে পান নাই নাকি উনি একা শুনতে পায়নি? আমরাও শুনতে পাই নাই ভাইয়া। বলেন কি? আমি তো সবকিছু ওকে পাইছি, সমস্যা নেই। তাহলে আপনাদের আচ্ছা, নাজিফ আপা কোশ্চেন করার পরে ভাইয়া কি বললো এটা কি শুনতে পাইছেন? আপু কি কোশ্চেন করছিল জানো? আমি বলছিলাম যে ফাংশনের নাম কি যে কোনো নাম দেওয়া যাবে, যেমন এবিসিডি, আমার নাম আপনার নাম, আচ্ছা এভরিথিং। ওকে, ফাংশনের নামটা হচ্ছে ভেরিয়েবলের নাম যেভাবে আমরা দেই সেভাবে হচ্ছে ফাংশনের নাম দিতে পারি। তো ফাংশনের নামের ক্ষেত্রে আমরা যেটা ওই ভেরিয়েবলের নামের ক্ষেত্রে ফলো করেছিলাম যে প্রথমের যে লেটারটা আছে এটাকে হচ্ছে স্মলে রাখবো, এরপর হচ্ছে যে ওয়ার্ড যদি আমরা মাল্টিপল ওয়ার্ড যদি যুক্ত করি, যেমন এখানে সাম একটা আছে ফাংশন, তো সাম একটা ওয়ার্ড ফাংশন আরেকটা ওয়ার্ড, তো এক্ষেত্রে আমরা হচ্ছে আলাদা করব কি দিয়ে, সেকেন্ড যে ওয়ার্ডটা আছে এটার ফার্স্ট লেটারটা ক্যাপিটাল দেব, তাই না?
ভেরিয়েবলের নামের ক্ষেত্রে যেভাবে আমরা ডিক্লেয়ার করেছিলাম এখানেও হচ্ছে আপনি ওই সামনের দিকে যেভাবে কি বলে এটাকে সংখ্যা ব্যবহার করবেন না, এখানেও করতে পারবেন না। এখানে হচ্ছে আপনি স্পেস দিলে কাজ করবে না, ওখানেও ভেরিয়েবলে যেভাবে স্পেস দিতে কাজ করতো না, অর্থাৎ ওইটার সাথে আপনার প্রায় অনেকটাই মিল আছে। হ্যাঁ, তো আপনারা সবসময় লেখার চেষ্টা করবেন যেটা এই যে সাম ফাংশন আছে, এই সাম ফাংশন যেভাবে আমি লিখছি দেওয়া হচ্ছে প্রিন্ট ফাংশন, অর্থাৎ ছোট হাতের দিয়ে শুরু করবেন, সেকেন্ড ওয়ার্ড যতগুলাই আসুক না কেন সবগুলারই ফার্স্ট লেটারটা ক্যাপিটাল দিবেন। বুঝতে পারছেন? ওকে, এটা গেল হচ্ছে আমাদের বেসিক ফাংশন। যে বেসিক ফাংশন যদি আপনাকে প্রিন্ট করতে বলা হয় তাহলে এইভাবে আমরা প্রিন্ট করতে পারবো। তো এখন যদি আমার এরকম কাজ হয় যেটার কাজ হবে শুধুমাত্র যেই ওকে কল করব আমরা, সেক্ষেত্রে ওকে বলবো যে তুমি 1 থেকে 10 প্রিন্ট করে দেখাবা। তাহলে কি করব? তাহলে এই ফাংশনের ভিতরে আমরা কি করব, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব ইন্ট i এর মানটা দিব কত, ধরেন যে 1 দিলাম, i চলবে কত পর্যন্ত, 10 পর্যন্ত। 10 বেশি হয়ে যায়, কম করে দেই, i প্লাস প্লাস। এখন আমরা এখান থেকে হ্যালো কোডার অঙ্গনটাকে এখানে ঢুকাই দেব। এখন এই জায়গাটাতে হ্যালো কোডার অঙ্গন 1 i দেব, তাহলে 1 2 3 4 5 এভাবে প্রিন্ট হবে, তাই না? এটা তো আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার আছে নাকি? মানে আমরা যে ফাংশনটা এত গত ক্লাসগুলোতে যে লুপ শিখছিলাম, এই যে এই লুপটাই তো এখানে লিখছিলাম এই ফাংশনের ভিতরে। এটাতে তো কোনো সমস্যা নেই কারো, বা বুঝেন না এরকম কেউ আছেন? না ভাইয়া। আচ্ছা, কথা বলতে হবে, হ্যাঁ সবাই কথা বলবেন। তাহলে হচ্ছে আমি যদি এখানে রান দেই তাহলে কি ঘটবে, আমার প্রোগ্রামটা যখন চালু হয়ে যাবে মেইন ফাংশনটাকে খুঁজবে, মেইন লেখাটাকে খুঁজবে। এটা আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম। তাহলে মেইন লেখাটাকে খুঁজবে, খোঁজার পর বলবে যে হচ্ছে মেইনটাকে পাইছি আমি, তার মানে কি স্ট্রাকচার ঠিক আছে। এখন এখানে আসবে, এসে দেখবে যে 4 নাম্বার যে লাইনটা আছে এখানে বলছে প্রিন্ট ফাংশন। তাহলে প্রিন্ট ফাংশনে এখানে আসবে, আসার পর ও বলবে কি প্রিন্ট ফাংশন কোথায় আছে। প্রিন্ট ফাংশনকে কল করে খুঁজে দেখছে যে ওটা 9 নাম্বার লাইনে আছে, ভয়েড প্রিন্ট ফাংশন। স্ট্রাকচার ঠিক আছে কিনা ফাংশনের, বলছে যে হ্যাঁ স্ট্রাকচার ঠিক আছে। ওর ভিতরে তাহলে আসো, ওর ভিতরে এসে কি বলছে যে একটা লুপ দিছে, এই লুপের কাজটা কি 10 থেকে মানে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোকে প্রিন্ট করা হ্যালো কোডার অঙ্গন দিয়ে। তো এই লুপটা চলবে, চলার পর যখন এর কাজটা শেষ হয়ে যাবে, এর কাজটা শেষ হওয়ার পর এই যে ব্র্যাকেট আসবে 13 নম্বর লাইনে, এসে বলবে যে আমার কাজ শেষ। তো এই 13 নম্বর লাইন থেকে আবার ফেরত যাবে, গিয়ে 4 নম্বর লাইনটা তখন শেষ হবে। বুঝতে পারছেন? এতক্ষণ কিন্তু হোল্ড করা ছিল, মানে আটকাই ছিল। এরপরে আসবে 5 নাম্বার লাইনে, 5 নাম্বার লাইনে এসে বলবে যে সাম ফাংশন, বলবে যে এটাও একটা ফাংশন। তাহলে এই ফাংশনটার কাজটা কি, এই 15 নম্বর লাইনে আসবে, এসে বলবে স্ট্রাকচার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। কি করতে বলছে, প্রিন্ট করতে বলছে 200 আর 100 300, তখন 300 প্রিন্ট করে দিবে। এরপর হচ্ছে এই যে 17 নম্বর লাইন পর্যন্ত কাজ শেষ হওয়ার পর ও ব্যাক চলে যাবে কোথায়, 5 নাম্বার লাইনে। 5 নাম্বার লাইনে যে বলবে তাহলে আমার কাজ শেষ। 6 নাম্বার লাইনে এসে বলবে যে ব্র্যাকেট ক্লোজ, অর্থাৎ এই ফাংশন ক্লোজ, তখন লুপটা এখানে থেমে যাবে, মানে ফাংশনের যে কাজটা আছে এটা থেমে যাবে। কনসেপ্টটা এবার ক্লিয়ার? তো আমি এখন যদি এটাকে রান দেই তাহলে কি হবে? জি বলেন। আচ্ছা, এখানে প্রিন্টএফ আগে দেওয়াতে এটার ফাংশনের কাজ আগে নেওয়া হয়েছে। যদি আমরা উপরে প্রিন্টএফ দেন সাম ফাংশন লিখতাম, বাট নিচে আগে করতাম সাম ফাংশনের কাজ, তারপরে করতাম প্রিন্ট ফাংশনের কাজ, তাহলে কি কল ঠিক মতন করতে পারতো? আচ্ছা, একটা ক্লাসের ভিতরে ধরেন যে আপনারা অনেকজন স্টুডেন্ট আছেন, তো টিচার যাকে ডাকবে সে যেই বেঞ্চে বসে থাক না কেন ওকে তো সামনে আসতে হবে, তাই না? বা ও রেসপন্স করবে, এরকমটাই তো হওয়ার কথা। জি জি। তো এইখানকার ক্ষেত্রে সাম ফাংশনটাকে যে আমি নিচে লিখছি এরকমটা না, আপনি যদি এটাকে ফার্স্টে দিয়ে দেন তো এইখান থেকে উল্টাপাল্টা হলেও কোনো সমস্যা নেই। ও প্রোগ্রামটা যখন কোড পড়া শুরু হবে ও খুঁজবে হচ্ছে মেইন কোথায় আছে। তো এখানে এসে দেখবে যে মেইনকে আমি 5 নাম্বার লাইনে পাইছি, তার মানে এটাই ফার্স্ট লাইন। এরপরে এসে বলবে কি আছে, প্রিন্ট ফাংশনকে কল করতে বলছে, এখন প্রিন্ট খুঁজবে কোথায় আছে, এইখানে এসে প্রিন্ট পাবে। তাহলে 11 থেকে 15 হচ্ছে এক্সিকিউট হবে আগে। এরপরে ওটার কাজ শেষ, 6 নাম্বারে আসবে, এসে বলবে যে আমার কাজ শেষ। 7 নাম্বারে এসে বলবে সাম ফাংশন এ কোথায় আছে, ও খুঁজে পাবে 1 থেকে 3-এর ভিতরে ও আছে। তো 1 থেকে 3-এর ভিতরে যে কাজগুলো আছে এগুলো প্রসেস হলে এগুলো শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পর 7 নাম্বার লাইনে এসে বলবে যে আমার কাজ শেষ, তখন লুপ বা ফাংশন বন্ধ হয়ে যাবে। এটা উল্টাপাল্টা অপশন নাই। এখন এটা উল্টাপাল্টা কেমনে হতে পারে,
আপনার এখানে উল্টাপাল্টা আছে। এখন আপনার যদি এইখান থেকে কলের সময় আমি এটাকে আগে দিলাম, এই সাম ফাংশনটাকে আগে দিলাম, তাহলে অবশ্যই এখানে সাম ফাংশন আগে এসে কল হবে, এসে বলবে যে 300 প্রিন্ট করো, 300 প্রিন্ট হয়ে যাবে। এরপরে আসছে প্রিন্ট ফাংশন, তাহলে প্রিন্ট ফাংশনে আসবে, আসার পর এখানে বলবে যে প্রিন্ট ফাংশন 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে বলছে, এই যে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হবে। কনসেপ্টটা বুঝতে পারছেন? তাহলে জি ভাই। যেটা আগে থাকবে সেটা আগে প্রিন্ট হবে। এর ভিতরে বডিতে মেইন ফাংশনের ভিতরে যে আগে এর আছে, যে ফাংশনটা আগে কল করব সেটা আগে জি প্রিন্ট জি। হবে। তো এখানে দেখেন, আপনাকে আরেকটু ব্যাখ্যা দেই। আমি যদি এখানে প্রিন্ট লিখি, প্রিন্ট, এটাতে আমি হচ্ছে একটা ইকুয়াল প্রিন্ট করলাম, হ্যাঁ, এখানে দিলাম 1, এরপর মানে বোঝার জন্য আপনাদের এখানে আসলাম, এখানে দিলাম হচ্ছে 2, আর এটার পরে হচ্ছে এখানে দিব 3। তাহলে আমাকে কে বোঝেন না এটা বলেন আগে, মানে এতক্ষণ থেকে যেগুলো বুঝাইলাম এগুলো কে বোঝেন নাই আমাকে নামটা বলেন, যে আমি বুঝি নাই। আচ্ছা, সবাই বুঝছে, তাহলে আমি যে কাউকে একজনকে ধরি। জান্নাতুন নাইমা, আপনি আজকে ফার্স্ট জয়েন করেছেন, আপনি কি বুঝতে পারছেন? আপনার ভয়েস আমরা শুনতে পাচ্ছি না, বাকিরা কি শুনতে পাচ্ছেন? না। আচ্ছা, আপু কি বলবেন না কথা বলছেন? আসলে সমস্যা নেই, আমরা নেক্সটে যাব। আচ্ছা জি ভাইয়া, বললাম যে আরেকটু একবার রিপিট করবেন। ওকে, তাহলে আরেকজনকে ধরি আগে। ফজলের রাব্বি তো পারবে। মারুফ হোসেন, আপনি বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম- মাত্র জয়েন করলাম। এজন্য টোটালটা আপনার একটু আচ্ছা কি আচ্ছা, হয়েছে। ঠিক আছে। মাসুদ ভাইয়া বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। তো ওকে, তাহলে এক্সপ্লেন করেন তো কোনটার পর কি ঘটবে, কেন ঘটবে। আচ্ছা আচ্ছা, প্রথমে ভয়েড মেইন ফাংশনটা আর কি রান হবে, আমরা ওকে রানে চাপ দিব, রান বাটনে চাপ দিব। এরপরে আর কি প্রিন্ট ফাংশনটা রান হবে, সেখানে 1 এইটা প্রিন্ট হবে। ওকে, ফার্স্ট তাহলে হচ্ছে 1 লেখাটা আসবে। ওকে, নেক্সট। জি জি। তারপরে সাম ফাংশনটা কল হবে, সাম ফাংশন কল হবে। উপরে আছে। ওকে, তো উপরে আর কি তারপরে প্রিন্ট ফাংশন কল হয়ে প্রিন্টের ভিতরে 200 প্লাস 100 300 আর কি যোগ করবে, প্রিন্ট করবে 300। তার মানে 1 এর পরে হচ্ছে 300 প্রিন্ট করবে। জি জি। তারপরে আবার 2 2 2 এটা প্রিন্ট করবে, 2 প্রিন্ট করলো। তারপরে প্রিন্ট করবে হলো প্রিন্ট ফাংশনে কল দিবে। প্রিন্ট ফাংশন কোথায় আছে? এই যে নিচে আছে। নিচে, হ্যাঁ। তখন আর কি প্রিন্ট ফাংশনে গিয়ে আচ্ছা 1 থেকে 5 প্রিন্ট করবে। নেক্সট 1 থেকে 5, তারপরে আর কি 3 থেকে 3 প্রিন্ট করবে। 3 প্রিন্ট করবে। তাহলে আমরা রান দিয়ে দেখি যে ভাই সঠিক বলছে কিনা। তাহলে দেখেন উনি কি সঠিক বলছে না ভুল বলছে? ঠিক বলছে। ঠিক বলছে। তাহলে যে বলছিল যে আরেকবার বুঝাই দেন, উনি কি বুঝছেন না আরেকবার বুঝাই দিব আমি? জান্নাতুন নাইমা, এখন শোনা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না আসলে। হ্যাঁ শুনতে পাচ্ছি আমরা। আপনি কি বুঝছেন না আবার বুঝাই দিব আমি? হ্যাঁ, আরেকবার কষ্ট করে আরেকবার বুঝবো। তাহলে আমরা জানি হচ্ছে প্রোগ্রাম যখন কোডিং শুরু হয়, শুরু হওয়ার সময় আমাদের কোড খোঁজে সব সময় যে মেইন ফাংশনটা কোথায় আছে। এখানে উপরে নিচে অনেকগুলো ফাংশন, এখানে আমরা কিন্তু 3টা ফাংশন লিখছি, এখানে একটা, উপরে আরেকটা, নিচে আরেকটা। তো 3টা ফাংশনের ভিতর থেকে কোন জায়গা থেকে কোড পড়া শুরু হবে এটা ডিসাইড করে কোন জায়গা থেকে এই মেইন ফাংশন কোথায় আছে। তো কোড যখন খুঁজে পায় যে 5 নাম্বার লাইনে মেইন ফাংশনটা ডিক্লেয়ার করা আছে, এইখান থেকে কোড শুরু হবে আমাদের, এটা মাথায় রাখতে হবে। তো মেইনের ভিতরে এসে দেখতেছে ফার্স্ট যে লাইনটা আছে 6 নাম্বার, এখানে একটা প্রিন্ট করতে বলছে। তো প্রিন্টের কাজই হচ্ছে প্রিন্ট করা, এই জন্য এখানে এসে প্রিন্ট করতে বলছে 1 1, এই জন্য এখানে ইকুয়াল 1 1 প্রিন্ট করে দিছি। এটার কাজ শেষ। 7 নাম্বার লাইনে আসবে, আসার পর এখানে বলবে যে সাম ফাংশন, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আছে, একটা কোলন সেমিকোলন দেওয়া আছে। এটার মানে বোঝায় এটা হচ্ছে ফাংশনকে কল করার যে স্ট্রাকচার এটা। তো ও যখন এটা দেখবে সাম ফাংশন লিখছে আবার হচ্ছে ব্র্যাকেট দিছে, ফার্স্ট ব্র্যাকেট, তো যদি আপনি সেকেন্ড ব্র্যাকেট দিতেন তাহলে কিন্তু আর হইতো না। হ্যাঁ,
তখন ফির আবার স্ট্রাকচার ভুল হয়ে যেত। তো এই জন্য স্ট্রাকচার ফলো করছে। তো যখন স্ট্রাকচার দেখছে যে এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আছে এবং একটা মেথড আছে এবং এই স্ট্রাকচার সবকিছু ফাংশনের সাথে মিলে যায়, তখন ও বলবে যে এই ফাংশনটা তাহলে কোথায় আছে। তো এই 7 নাম্বার ফাংশনটা খুঁজবে, এই গোটা আমাদের যে কোডিং আছে স্ট্রাকচারের ভিতরে খুঁজবে, খুঁজে দেখবে যে 1 থেকে 3 নাম্বার লাইনের ভিতরে এই সাম ফাংশনটা আছে। তো এখানে এসে কল হলো, হওয়ার পর বলবে, এতক্ষণ কিন্তু থেমে আছে, এই পর্যন্ত কিন্তু কোড থেমে আছে। এখানে আসবে, আসার পর বলবে যে প্রিন্ট ফাংশন, যে 200 আর 100 300। তো এ বলছে প্রিন্ট করো, তাহলে প্রিন্ট করতে বলছে। তো ওর কাজ যখন শেষ হয়ে যাবে 3 নাম্বার লাইনে, বলছে আমার ফাংশনের কাজটা শেষ, অর্থাৎ ব্যাক করে যে চলে আসবে বাসায়, এই 7 নাম্বার লাইনে আসবে। তো 7 নাম্বার লাইন তো প্রিন্ট হয়েই গেল। এরপর আসবে কোন নাম্বার লাইনে, 8-এ। 8-এ এসে বলবে যে 2 প্রিন্ট করতে বলছে, তখন এখানে 8-এ এসে প্রিন্ট করবে। এরপর হচ্ছে 9 নাম্বার লাইনে আসবে, এখানে এসেও সেম অবস্থা, এখানে খুঁজে পাবে কি, যে আরেকটা ফাংশন কল করছে। তো ও বাইরে আসবে, বাইরে বের হয়ে এসে খুঁজবে যে এই প্রিন্ট ফাংশনটা কোথায় আছে। এইখানে এসে দেখেন 13 নম্বর থেকে 17 নম্বর লাইনে প্রিন্ট ফাংশনটা দেওয়া আছে। তো ও এখানে যখন পেয়ে যাবে প্রিন্ট ফাংশনটা, মানে এটা ফাংশনটা পাওয়ার পরেই ওর ভিতরে আসবে 14 নম্বর লাইনে এসে বলবে যে একটা লুপ চলছে। তো লুপের কাজ কি, একটা কাজ বারবার করানো। তো ওকে 5 বার ঘুরাই দিবে, এখানে এই যে কন্ডিশন দেওয়া আছে, লুপ তো গত ক্লাসে করছি আমরা। তো যখন হচ্ছে লুপটা ঘুরাই দিবে, লুপটা ঘুরানোর ফলে এখানে আসবে 1 থেকে 5 পর্যন্ত যেটা আছে হ্যালো করার অঙ্গন, 1 থেকে 5 প্রিন্ট করবে। করার পর 17 নম্বর লাইনে এসে স্কিপ হয়ে যাবে, যে আমার ফাংশনের কাজটা সমাপ্ত হয়েছে। তো 9 নাম্বার লাইনে ব্যাক এসে রেসপন্স করবে যে আমার কাজ শেষ। এরপর 10 নাম্বার লাইনে এসে বলবে যে 3 প্রিন্ট করো, করে দিবে। 11 নাম্বার লাইনে এসে বলবে মেইন মেথডেরই কাজ শেষ, বা মেইন মেথড বা ফাংশনের কাজ শেষ। তখন প্রোগ্রাম কি বলে এটাকে, থেমে যাবে বা এক্সিকিউট হয়ে যাবে। আপু বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার ভয়েস শুনতে পাচ্ছেন আমরা। আচ্ছা, নেক্সটে আমরা এটার আরেকটা পার্ট শিখব। সেটা হচ্ছে যে আমরা তো এখান থেকে বলে দিলাম যে এই ফাংশনটাকে কল করেন, এটা প্রিন্ট করেন, ওখান থেকে কল করেন, এটা প্রিন্ট করেন, এটার কাজ করেন। তো আমরা যদি এই কাজটাকে এমনভাবে সাজাবো যে ওকে যাই করতে বলবো না কেন ও রিটার্ন করে দিবে। হ্যাঁ, রিটার্ন করতে বলবো। রিটার্ন করাটা মানে হচ্ছে, আমি দেখাই দিচ্ছি যে কিভাবে রিটার্ন করবে। এই ফাংশনগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এই যে প্রিন্ট যেটা আছে 100, এখানে প্রিন্ট যেটা করলো, তো আমরা কি করব, ধরেন আমরা ওকে একটা ইনস্ট্রাকশন দিব যে তোমাকে যখন আমি কল করব, তুমি যেটাই করো না কেন আমাকে ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ করার পর আমাকে একটা সংখ্যা রিটার্ন করবা, বা হচ্ছে একটা মেসেজ রিটার্ন করবা, হ্যাঁ, যে সাকসেস হয়েছে বা এরকম কিছু। তো ওর কাজ হবে কি, ওর ফাংশনের ভিতরে যা কিছু আছে এটা করার পর ও সিগন্যাল পাঠিয়ে দিবে একটা। এতক্ষণ থেকে কিন্তু যে ভয়েড যেটা আছে, ভয়েড মানে হচ্ছে কিছুই করবে না, মানে ফাঁকা। তো এটার জন্য কিছুই পাঠায় নেই, মানে বলে দিছে যে আমার কাজ শেষ। তো আমরা এখন মেসেজ একটা সিগন্যাল পাঠাবো, যেটার কাজ হবে কি, ও প্রিন্ট করবে। এতক্ষণ থেকে প্রিন্ট করেছিলাম যেভাবে, যে হ্যালো কোডার অঙ্গন, এই হ্যালো কোডার অঙ্গনটা প্রিন্ট করবে। করার পর ও কি করবে, ব্যাক করবে। এই যে এখানে হ্যালো প্রিন্ট করো, ব্যাক করবে। কি ব্যাক, রিটার্ন। আর রিটার্ন, এই রিটার্নের ক্ষেত্রে আমরা এখানে স্ট্রিং বলে দেবো, একটা স্ট্রিং বলবো যে সাকসেস। তাহলে এখানে একটা মেসেজ কি আকারে দিছি আমি, এই যে দেখেন কোটেশন আকারে, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যেটাই ব্যবহার করেন, অর্থাৎ স্ট্রিং এর তো একটা প্যাটার্ন, তাই না? তো এইটার ভিতরে হচ্ছে আমি এখানে লিখছি। তো এটা লেখার পর আমাকে বলছে এখানে এরর আসছে। তো এররটা কেন আসলো, যে আপনি এখানে বলছেন যে আমি কিছু রিটার্ন করব না, কিন্তু যাওয়ার সময় আপনি ঠিকই একটা স্ট্রিং পাঠিয়ে নিলেন বা সাথে করে নিলেন, এই কারণেই এররটা দিছে। তো এটাকে সলভ করার উপায় হচ্ছে, এইখানে টাইপটা কি, স্ট্রিং টাইপ, এই জন্য এখানে স্ট্রিংটা লিখে দিতে হবে যে স্ট্রিং। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে এই ভয়েডের জায়গায় আমি যদি স্ট্রিং দেই, তার মানে আমার ফাংশনটা যখন শেষ হয়ে যাবে আমাকে শেষের দিকে স্ট্রিং একটা ভ্যালু নিয়ে আসতে হবে। তো আমি দেখেন এখানে কি করলাম, কল সাম ফাংশনটাকে কল করছি এখান থেকে। দেখেন তাহলে ফার্স্ট এখানে 9 নাম্বার লাইনে এসে 1 প্রিন্ট করার কথা ছিল, ও 1 প্রিন্ট করবেই। এরপর হচ্ছে সেকেন্ডে আসবে সাম ফাংশন, এই সাম ফাংশনটা এখানে আসবে, এসে বলবে যে সাম ফাংশনটাকে কল করো। সাম ফাংশন এসে বলবে 3 নাম্বার লাইনে ওকে খুঁজে পাওয়া গেছে। কাজটা কি,
হ্যালো কোডারঙ্গন প্রিন্ট করতে বলছে, তার মানে এই যে এই জায়গাটাতে হ্যালো কোডারঙ্গন প্রিন্ট করে দিবে। সেকেন্ড কাজ কি, ওকে বলছে যে একটা সাকসেস লেখা যে আছে স্ট্রিং, এই সাকসেস লেখাটাকে পাঠিয়ে দিতে বলছে কাকে, এই যে যেখান থেকে কল করছে তার কাছে। তো আমি যদি এখানে রান দিই আপনারা এখন কিছু বুঝবেন না। দেখেন এই পর্যন্ত ঠিক আছে নাকি আগের মতো? এই পর্যন্ত ঠিক আছে না আগের মতো? কথা বলেন। আচ্ছা, যদি ঠিক আছে, এখন আমরা যে এইটাকে পাঠাইলাম, এই সাকসেস লেখাটাকে যে পাঠাইলাম, এটা আমার কি কাজে লাগলো? আমার তো একটা কাজে লাগাইতে হবে। তো এটা কি কাজে লাগলো এটা যদি আমি দেখতে যাই, তাহলে এইটাকে ভার একটা যে কোনো একটা নাম দিলাম। আপনি যদি জানা থাকে যে আমি ওখান থেকে স্ট্রিং রিসিভ করব, তাহলে আপনি স্ট্রিং দিয়ে দিবেন ডাইরেক্ট। হ্যাঁ, এটা আমি আগে যেভাবে বুঝেছিলাম। একটা দিলেন যে হচ্ছে রেজাল্ট, RESULT, রেজাল্ট একটা নাম দিলেন। তাহলে প্রিন্ট এখানে আমি কি দিতে পারি, আর রেজাল্ট। সেকেন্ড ব্র্যাকেট দিলে আবার কনফিউজড হয়ে যেতে পারেন, উঠে দিই। এই পর্যন্ত দেখেন খেয়াল করে, আমি ধরেন যে এটাকে উঠে দিছি, এটা নাই আমার। আরে এই ফাংশনটা এখান থেকে কল করে নিই, ধরেন যে মামুন, এখানে মামুন লিখলাম আমি। এখন যদি আমি এখানে রান দেই, তাহলে মারুফ বলেন তো ভাই, এখানে কি প্রিন্ট করার কথা আউটপুটে এই পর্যন্ত? জি, আমাকে বললেন তো। জি জি, এখানে স্ট্রিং প্রিন্ট করে মামুন প্রিন্ট করবে, ওয়ান প্রিন্ট করবে না? ওয়ান, হ্যাঁ ওয়ান তো অবশ্যই আগে করবে। হ্যাঁ, এটা বলতে হবে তো। তার মানে ওয়ান প্রিন্ট করবে, এরপর হচ্ছে মামুন প্রিন্ট করবে। এই হ্যালো কোডারঙ্গন এটা কি আসবে? আর যেহেতু এখানে আপনার সাম ফাংশন নাই, আর এই কারণে আর না আসতে পারে। সাম ফাংশনকে আমরা ডাকি নেই, ও আছে, অনেকগুলা ফাংশন থাকতে পারে, কিন্তু আমরা ওকে ডাকি নেই, তাহলে ও আসবে না। তাহলে আমি রান দিলে কি আসবে? 1 আসবে আর মামুন আসবে, তাই না? এই যে আসছে। এই পর্যন্ত সবাই শিওর যে আমি ঠিক লিখছি? আচ্ছা, এখন দেখেন এই মামুনের জায়গায় আমি এই যে এই মেসেজটা নিয়ে আসবো, যে ওই ফাংশন কি মেসেজ পাঠাইছে। হ্যাঁ, তো আমি যদি এই ফাংশনটাকে এখানে আসি, তাহলে কি হবে? এটার কাজ হচ্ছে রিটার্ন করা। এই ফাংশনটার রিটার্ন আছে। রিটার্ন কেমনে বুঝলাম? এই যে স্ট্রিং টাইপ, ভয়েডের জায়গায় এখানে স্ট্রিং আছে, বা অন্য যে কোনো থাকতে পারে, যেমন বুলিয়ান থাকতে পারে, আবার লিস্ট থাকতে পারে, ম্যাপ থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে। তো আমি এখানে দেখলাম যে রিটার্ন করছে সাকসেস, তার মানে এটা বোঝেন যে মেইন ফাংশনে আসবে, আসার পর এখান থেকে প্রিন্ট 9 নাম্বার লাইনে করতে বলছে, 1 প্রিন্ট হয়ে যাবে, স্ট্রিংয়ে আসবে, এসে এখানে একটা রেজাল্ট পাবে। এই রেজাল্ট ভেরিয়েবলটা অ্যাসাইন করছে, ওর ভ্যালুটা অ্যাসাইন করছে কি, সাম ফাংশনের যে ভ্যালুটা আছে রিটার্নটা, ওইটাকে আবার রেজাল্টের ভিতরে রেখে দিছে। অর্থাৎ একজনকে বললো যে তুই ওই জিনিসটা ওখান থেকে এনে আমাকে দে, যেটা বাংলা কথা। তাহলে এই ফাংশন সাম ফাংশনকে রেজাল্ট লেখাটা বলতেছে যে তুমি যাওয়ার পর তোমার এই কাজটা করবা, করার পর সাকসেস যে মেসেজটা আছে ওইটাকে এনে আমার হাতে দাও। হ্যাঁ, তো এইখানে আসবে এসে সাম ফাংশন, এটা মানে হচ্ছে কি ওই যে রিটার্ন করে নিয়ে আসছে, তার মানে এর হাতে কি আছে, এই সাকসেস লেখাটা আছে, এই লেখাটা এনে এখানে বসে যাবে, অ্যাসাইন হয়ে যাবে রেজাল্টের ভিতরে। তো আমি যদি এখানে রান দেই, রান দিলে হবে এখানে প্রিন্ট লেখাটা আসবে, মানে 1টা আসবে আগে, এরপর হচ্ছে এই যে এখানে অ্যাসাইন হয়ে যাবে সাকসেস। তার মানে এই 1 প্রিন্টের পর এইখানে ফাংশনে ঢোকার সাথে সাথে কোডারঙ্গন প্রিন্ট করতে বলবে, হ্যালো কোডারঙ্গন প্রিন্ট হয়ে যাবে। এরপর রিটার্ন করতে বলছে, ও রিটার্ন করে দিবে সাকসেসকে, এই সাকসেস এসে ঢুকবে রেজাল্টের ভিতরে, এই রেজাল্ট বলবে যে আমাকে প্রিন্ট করো, তখন রেজাল্ট প্রিন্ট হবে। তাহলে রেজাল্ট কি দাঁড়ালো? আউটপুট হ্যালো, প্রথমে হচ্ছে 1 হ্যালো কোডারঙ্গন, তারপর হচ্ছে আর সাকসেস। দেখেন আমি কি ভুল বললাম? পারবেন এখন? এখান থেকে আরেকবার একটু বোঝান। এই যে এই জায়গা থেকে, জি জি, মেইন ফাংশনের যে স্ট্রিংটা ওখান থেকে, এই যে এই জায়গাটাতে যদি হচ্ছে আমি এইখানে ডাইরেক্ট বসাই দিতাম, তাহলে তো আপনাদের আর প্রশ্ন থাকতো না, নাকি থাকতো? থাকতো না। তার মানে কি আপনারা ধরে নিচ্ছেন যে এই সাকসেস লেখাটাকে রেজাল্টের ভিতরে ঢুকাই দিছি, এটা তো বুঝতেন।
তো এই জায়গাটাতেই আমরা হচ্ছে এই কাজটা করছি। দেখেন এখন কিন্তু আমি ফাংশনকে কল করিনি, এই জন্য এটা কল হবে না, ডাইরেক্ট এখানে মেসেজটা চলে যাবে। তো আমি এইখান থেকে আমি ওকে কল করতেছি, কল করার পর ওকে বলতেছি তুমি আমাকে একটা ডাটা এনে দাও। কি ডাটা? ওই যে মেসেজ যেটা আছে ফাংশনটা, যে সাম ফাংশন যে আছে, এই সাম ফাংশন যে লেখাটা ব্যাক করবে, এই ব্যাক লেখাটা আমাকে হাতে ধরায় দাও। এই এর হাতে ধরায় দিল। এই জন্য আমরা এখানে সাম ফাংশন, এটা লেখার মানেই হচ্ছে এটা, যে তুমি সাম ফাংশন তুমি যাও, এখানে আসলো, এসে যা পাবা, পাওয়ার পর আমাকে এই রিটার্ন করবা। এই যে রিটার্ন, রিটার্ন মানে কি? ফেরত দেওয়া নাকি? তো এখানে থেকে আমাকে তাই ফেরত দিবা। তো ও ফেরত দিল কি? সাকসেস লেখাটা। এখন আপনি যদি এখানে ধরেন যে 1 এই লেখাটাকে ফেরত দিবেন, তাহলে ও এখানে আসবে, ও বলবে যে ভাই আমার কাছে 1 আসছে। তো 1 আসবে, রেজাল্টের ভিতরে 1 সেট হয়ে যাবে, এই রেজাল্টে আসবে 1 প্রিন্ট আসবে। ভাইয়া এখানে রিটার্ন টাইপ জন্য স্ট্রিং নিছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য কিছু বুঝানি ভাইয়া মাথার মধ্যে উপর দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন দোলন চাপা? জি ভাইয়া। ফাতেমা জামিল আপনি বুঝতে পারছেন? জি ভাইয়া মোটামুটি। মোটামুটি, আচ্ছা। এখন সরু সারা বুঝলে তো হবে না, মোটামুটি হইলে ঠিক আছে। আচ্ছা, এখানে বাকিরা সবাই বুঝছেন? পবিত্র, মারুফ? জি ভাই কিছুটা বুঝতে পারছি ভাই। আচ্ছা জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, বুঝলেই ভালো। তাহলে আমরা এটাকে আরো শর্ট করি, এগুলোকে আমি জি ভাই, এখানে 1 এর পরে হ্যালো কোডারঙ্গন আসলো কেন? এখানে হ্যালো, এই যে 1 এর পরে এই যে জি ভাইয়া। ফার্স্ট কল করছি কাকে? হ্যাঁ 1 কে। এই জন্য আগে 1 এর কাজটা এক্সিকিউট হবে। আমরা তো বলছি যে টপ থেকে বটম ওর ইনস্ট্রাকশন একটা একটা করে এক্সিকিউট করে। জি, পরেরটা? এখন এখানে 1 প্রিন্ট করে দিছি, এই পর্যন্ত ঠিক আছে নাকি? জি জি। এরপরে আসছে সাম ফাংশনটাকে কল করেছিলাম আমরা, এই সাম ফাংশন আসছে, এই সাম ফাংশনের বডিতে কি আছে? প্রিন্ট আছে আরেকটা। জি জি। তো প্রিন্টের কাজ কি? প্রিন্ট করা। জি। তাহলে হ্যালো কোডারঙ্গন কেন আসছে এবার বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ও যখন প্রিন্ট করলো, ও কি রিটার্ন করছে? 1 1। 1 1 তাহলে 1 টা এসে কোথায় অ্যাসাইন হয়ে যাবে? রেজাল্টে। রেজাল্টে। এখন আমরা রেজাল্টটাকে কি করলাম আবার? আচ্ছা, প্রিন্ট করলাম আবার। এই জন্য হচ্ছে 1 আসছে। জি বুঝতে পেরেছি। ওকে, অর্থাৎ বাংলা কথা, খাঁটি বাংলা যদি আপনারা ধরেন যে এরে বাপের বাড়ি পাঠাই দিছে, যে তুই বাপের বাড়ি থেকে 1 নিয়ে আয়, তো ও এখানে আসছে, যা করার করছে এখানে, শেষে আসার সময় 1টা নিয়ে এখানে আসে ওরে দিয়ে দিছে, এই যে রেজাল্টকে দিয়ে দিল। আচ্ছা ভাইয়া, স্ট্রিং এর পরে যে রেজাল্টটা নিচে ওইখানে অন্য কিছু নিলে হবে না? কোনটা? এটা মানে স্ট্রিং এর পরে রেজাল্ট দিছি না আমরা? মানে কোনটাতে? এই যে এইখানে এইটা নাকি এই যে এখানে? না, লাইন নাম্বার বলেন। মেইন ফাংশন। হ্যাঁ মেইন 10 ফাংশন, নম্বর লাইনে। 10 নাম্বার লাইনে এইখানে। যে হ্যাঁ 10 নম্বর লাইনে রেজাল্ট নিছি, এখন ওটা আমি অন্য নাম দিয়েও তো নিতে পারি। আচ্ছা, এই দিলাম, এখানে তো এই প্রিন্ট করবেন নাকি? হ্যাঁ। তাও তো একই অ্যান্সার, এটা তো ভেরিয়েবল। ওকে, এখন নাজিফা বলবেন। এখানে হচ্ছে নাজিফা, নাজিফা লিখলাম, এই হ্যালো কোডারঙ্গন উঠাই দিলাম। এখন আপনি এখানে বলেন কি ঘটতেছে, পারবেন? চেষ্টা করি। হ্যাঁ করেন দেখি। এখানে মেইন ফাংশনের মধ্যে হচ্ছে 8 নাম্বার লাইনের কাজ আগে হবে, তো সাম ফাংশনকে ডাকছে, তো সাম ফাংশনের কাজ হবে। এখানে কি করছে সাম ফাংশন? মনে মনে আমার নামটা প্রিন্ট হবে। হ্যাঁ, এই যে নাজিফা সাম ফাংশন কি করছে? ও কিছুই করে নাই, খালি ওই বাপের বাড়ি গেছে, খাওয়া দাওয়া কিচ্ছু করে নাই, মানে প্রিন্ট ট্রিন্ট কিছু দেয় নাই, ডাইরেক্ট গেছে নাজিফারে নিয়ে ও চলে এসছে। এটা কার হাতে দিছে? এর হাতে। হ্যাঁ এর হাতে। এ কি করলো? এর হাতে জমা আছে। এখন আমরা এখানে পরের লাইনে 9 নাম্বার লাইনে একে প্রিন্ট করতে বলছি, তাহলে এখানে এ প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে এটা? হ্যাঁ এবার বুঝছি। আরে আবার নিজের নাম দিয়ে দিছি তো এই জন্য বুঝতে পারছেন। আচ্ছা, এখন আসি, এই জায়গাটাতে কি শুধুমাত্র স্ট্রিং এ প্রিন্ট হবে নাকি যে কোনো ডাটা টাইপে আসবে?
যে কোনো ডাটা টাইপই মনে আচ্ছা, হয়ে যায়। যদি ধরেন আমরা 100 লিখলাম, 100 এটা কি টাইপের? ইন্টিজার টাইপের। ইন্টিজার। তাহলে এখানে এরর খাচ্ছে কেন বুঝতে পারছেন? ওই যে 3 নাম্বার লাইনে স্ট্রিং দেওয়া আছে ওই জন্য। 3 নাম্বার লাইনে স্ট্রিং দেওয়া আছে, গুড। তাহলে এখানে আমাকে ইন্টিজার নিতে হবে নাকি? হ্যাঁ, এই তো আপনি তো শিখেই গেছেন। এখানে এসে এরর খাইলো কেন? ওই যে 8 নাম্বার লাইনে আরে আপনি তো সিনিয়র ডেভেলপার হয়ে যাবেন কয়েকদিনের ভিতরে। এই তো, তাহলে এত 100 হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন এখন? হ্যাঁ, বুঝছি। এখন যদি আমরা এখানে যে কোনো ডাটা টাইপ যদি নিতে যাই, যে ট্রু ফলস, টিআর ট্রু, যে ট্রু রিটার্ন করবে, তাহলে এখানে এসে আমরা কি কি চেঞ্জ করব? কোন জায়গায়? ইন্টিজারের জায়গায় বুলিয়ান করে দিতে হবে। বুল। এখানে এসে কি লিখবো? বুল। তাহলে ঠিক আছে এবার? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখন ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন করতে পারবো? পারবো। ওকে। ইনশাআল্লাহ। এখন আমরা একটা ফাংশন বানাবো, যেই ফাংশনটার কাজ হবে যোগ করা। হ্যাঁ, যোগ 1 2 3 4 5 এভাবে যোগ করবে। যোগ করার পর যে রেজাল্টটা আছে, এই আউটপুটটা ব্যাক করে দিবে। হ্যাঁ, তাহলে কি আউটপুটটা ব্যাক করবে? আমরা ধরেন যে ইন্টিজার টাইপের সংখ্যা ব্যাক করব, তাহলে এখানে ইন্টিজার অবশ্যই দিতে হবে, তাই না? এই পর্যন্ত। এখানেও তাহলে ইন্টিজার নিতে হবে। এটা তো ঠিক আছে নাকি? ওকে। তাহলে আমরা ওকে বলবো যে আপনি হচ্ছে 100 200 যোগ 300 এই 3টা সংখ্যাকে যোগ করে রিটার্ন করবেন। তাহলে এখানে রেজাল্ট কি আসবে বলেন তো? মানে প্রিন্টে কি আসবে? আর দিয়ে 100 300 600 300 আর 300 600। তাহলে আর ইকুয়াল 600, মানে রেজাল্ট যদি ধরি আমরা, রেজাল্ট আর ইকুয়াল 600 আসবে নাকি? হ্যাঁ। এটা ঠিক আছে? হ্যাঁ। ওকে। এখন আমরা যদি এই জায়গাটাতে ভেরিয়েবলের সাহায্য করি, ইন্টিজার এ ইকুয়াল 100, আচ্ছা এটাকে চেঞ্জ করে দিই, আই ইকুয়াল 100 লিখলাম, ইন্ট জে ইকুয়াল 200, আবার ইন্ট কে ইকুয়াল 300। এখন যদি আমরা এখানে আই প্লাস জে প্লাস কে এই 3টা নেই, আউটপুট কি আসবে? সেম যেটা আছে ওটাই আসবে। কোনো চেঞ্জ হওয়ার তো কথা নাই, তাই না? না। এখন আমরা যদি এই কাজটা এখানে করতাম, যে ইন্ট কে এল ইকুয়াল আই প্লাস জে প্লাস কে, তাহলে এখান থেকে যদি আমি এলটাকে পাঠিয়ে দিতাম, তাহলে কোনো সমস্যা ছিল? না। রেজাল্ট কি আসবে? ওইটাই আসবে। একই রেজাল্টে আসবে, তাই তো? কোনো তো চেঞ্জ হওয়ার কথা না। তো যদি আমরা এইটাকে এভাবে লিখতে পারি, এখানে আমি যাই করি না কেন রিটার্নের হিসাব আলাদা, তাই তো? এটাই বোঝাচ্ছে। আমি উপরে নিচে যাই করি না কেন, রিটার্ন যা করব সেটাই আমরা এখান থেকে পাবো, তাই তো? নাকি ভুল বললাম? না, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন। আমরা ওকে বলবো যে একটা সংখ্যা পাঠিয়ে দিব তোমাকে, ওই সংখ্যাটাকে তুমি হচ্ছে ধরেন যে 100-র সাথে বা এই 600 যে আছে 3টা সংখ্যা যে যোগ করলাম, এই 600-র সাথে আপনি ওই সংখ্যাটা মানে 50 আমি এখান থেকে পাঠিয়ে দিব, আপনি ওই সংখ্যাটা থেকে 50 যোগ করে আমাকে পাঠিয়ে দিবেন। এই কাজটা ধরেন যে আমার এখানে আসছে কত, 3টার মান 3 জনের কাছে আছে 300 600, মোটে আছে কত, 3 জনের কাছে 600। আমি আরেকটা সংখ্যা নিব যেটা হচ্ছে ইউজার পাঠাবে এই মেইন ফাংশন থেকে। কারণ আমরা বলছিলাম যে একটা ফাংশন বানাবো যার কাজ হবে একটা নির্দিষ্ট সংখ্যা, মানে নির্দিষ্ট একটা কাজ করা, স্পেসিফিক কাজ করার জন্য আমরা একটা ফাংশন বানাবো, তাই না? কারণ আমি এই কাজগুলো তো এর ভিতরেও করতে পারতাম, তাই তো? তাহলে আমি এখানে কেন করলাম কেন? তাহলে দেখেন, এই জায়গাটাতে যদি কোনো কিছু পাঠাইতে যান, ধরেন আপনি এখানে কিছু রিসিভ করবেন, তাহলে রিসিভ করতে গেলে আপনাকে এইখান থেকে বলে দিতে হবে যে ইন্টেজার, আমি এখানে একটা নাম দিলাম পি, আমি বললাম যে ইন্টেজার পি, এইটা দ্বারা বোঝায়, দেখেন খেয়াল করেন কিন্তু একটা ফাংশন, কোনো একটা ফাংশনের ভিতরে আপনি যদি ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট যেখানে দিয়েছিলাম ফার্স্ট ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভিতরে যদি আপনি কোনো ডাটা টাইপ দিয়ে একটা ভেরিয়েবলের নাম লিখেন, তাহলে আপনাকে যখন কল করবেন ওই ফাংশনটাকে বা মেথডটাকে,
তাহলে ওই জায়গাটাতে এই ভ্যালুটাকে পাঠিয়ে দিতে হবে, একটা কি টাইপের ইন্টিজার টাইপের ভ্যালু পাঠাতে হবে। তাহলে এখানে দেখেন একটা এরর খাচ্ছে, কিন্তু আগে এররটা ছিল না। এই যে এখানে লেখাটা কি আছে, ওয়ান পজিশনাল আর্গুমেন্ট এক্সপেক্টেড সাম ফাংশন বাট জিরো ফাউন্ড। মাথায় কিছু ঢুকছে? হ্যাঁ ফাংশনটা মনে হয় খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এটার বাংলা মানে হচ্ছে ওয়ান পজিশনাল আর্গুমেন্ট, অর্থাৎ একটা পজিশনাল আর্গুমেন্ট এক্সপেক্টেড, আশা করেছিল একটা, মানে আশা করেছিল, এখানে দেখেন যে আশা করেছিল মিনিমাম একটা যেন পজিশনাল আর্গুমেন্ট পায়, বাট ফাউন্ড জিরো, কিন্তু জিরো পাইছে, মানে ও হতাশ হয়ে গেছে। তার মানে কি এখানে বোঝাচ্ছে যে আমি এখানে ইন্ট পি নিছি, তার মানে কি এখানে একটা সংখ্যা নিতে হবে। এই জন্য আমরা যেখান থেকে কল করব ওই জায়গাটাতে আমি বলে দিব, ধরেন যে আমি 50 পাঠাবো, তাহলে কিন্তু আর এরর আসবে না। বুঝতে পারছেন কি? এবার আমরা এখান থেকে 50 পাঠাইতে পারি। তাহলে 50 পাঠাইলাম, যে 50-এর কাজটা কি এটা তো আমাকে বুঝাইতে হবে। তো ধরেন যে আমি এখান থেকে প্রিন্ট করি, PRINT, প্রিন্ট। এই প্রিন্ট এখানে যদি আমি হচ্ছে যে পি এর ভ্যালুটাকে যদি প্রিন্ট করি, সরি এই যে পি এর ভ্যালু প্রিন্ট করবাম, তাহলে এই পিটার ভ্যালু তো এখানে আসবে নাকি? তাহলে আমি এখানে কি করলাম দেখেন, 12 নম্বর লাইনে মেইন আসলো, 13 নম্বর লাইন থেকে কোড পড়া শুরু হইলো। তো 13 নম্বর লাইনে বলছে সাম ফাংশন, আবার ব্র্যাকেটে 50 পাঠাই দিয়েছি। কেন পাঠাইছে? ওর বাপের বাড়ি থেকে বলছে যে তুই আমার বাড়ি যদি আসিস তোকে একটা ইন্টিজার সংখ্যা আনতে হবে। বুঝতে পারছেন? তো ও খালি হাতে যাইতে পারবে না, এর আগে কিন্তু এখানে কিছু চায় নাই। তো না চাওয়ার কারণে আপনি ইচ্ছা মতো ওরে কল করতে পারছেন। এখন ওরে কল করতে গেলে ওর কাছে কিছু একটা নিয়ে যাইতে হবে। কি নিয়ে যেতে হবে? ইন্টিজার টাইপ একটা ডাটা নিয়ে যেতে হবে এখানে। সেটা পরে 1 2 3 4 বার মন চায়, যেটা ডাবল বাদ দিয়ে। তাহলে এখানে আমি 50 নিয়ে গেলাম। তো এই 50 যখন এখানে আনবে, প্রিন্ট করলাম, ওই 50টাকে আমি প্রিন্ট করে দিব। পিটা যে আনছে, যেটা আনছে ওটাকে প্রিন্ট করতে বলবো। তাহলে ওখানে প্রিন্ট করবে। তারপরে এই ভ্যালুগুলো যা আগে যেভাবে ছিল এখানে 600 এখানে রিটার্ন করবে। এখানে এসে সাম ফাংশনের ভিতরে 600 আসবে, এর ভিতরে 600 যোগ হবে, তো এখানে 600 প্রিন্ট করে দেবে। কিন্তু এর আগে হচ্ছে কমান্ড আসছে এটা, এই জন্য এটা এখানে আসবে। তাহলে পি ইকুয়াল 50, এই যে পি 50 আর এই 600 কেন আসলো বুঝতে পারছেন? বাকি সবাই? ভাই আরেকবার বুঝান। আচ্ছা, কোন জায়গাটা বুঝেন না আমাকে বলেন। এই প্রিন্টের মধ্যে নিচে, তারপরে কিন্তু নেওয়ার কাজটা বুঝতে পারিনি। এটার কাজটা হচ্ছে যে আমরা একটা ফাংশন, এটা কেন নিচ্ছি, এটা প্রশ্ন আপনার গুড কোশ্চেন, যে আমরা কেন এই 50টা পাঠাচ্ছি, আগে তো পাঠাইনি তাই না? জি জি। তো এর আগে হচ্ছে আমার এটা পাঠানোর দরকার হয় নাই, আমি যা করতে বলছে আমার হচ্ছে প্রিন্টের কাজ বা এই টাইপের কিছু একটা কাজ করতে বলছে। তো আমি হচ্ছে এইখান থেকে প্রিন্টটাকে যেভাবে ছিল ওইভাবে পাঠিয়ে দিয়ে দিয়েছি। এখন আমাকে যেটা বলছে যে আমি এখানে ধরেন এটা কি কাজে লাগবে, ধরেন যে আপনার একটা ফাংশন বানাবেন, যেই ফাংশনটার কাজ হবে 20 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোকে, জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করা। 20 থেকে 30 যে জোড় সংখ্যাগুলো আছে এগুলোকে প্রিন্ট করা, এই কাজ করবেন। তো আপনাকে তো বলতে হবে যে 20 থেকে 30 প্রিন্ট করেন, মানে 30-এর ভিতরে জোড় সংখ্যাগুলো প্রিন্ট করেন, এটা আপনাকে বলতে হবে। আবার বলতে হবে কি, আপনাকে এখন ইউজার বললো যে ভাই 100 থেকে 500-এর ভিতরে জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করেন, তো তখন আপনাকে কি করতে হবে? 100 আর 500 এই রেঞ্জটা তো পাঠিয়ে দিতে হবে নাকি? তো এই যে ডাটাগুলোকে মেইন ফাংশন থেকে ওকে যে পাঠাবেন, নয়তো আপনার যদি একটা সেম ফাংশন রাখেন, যেমন আমি এইখানে দেখেন যে কে এখানে ডিফল্ট ভ্যালু রেখে দিছি, অর্থাৎ এটা যাই দেই না কেন আমার এখানে 600ই আসবে, এর বাইরে আসার অপশন নাই, তাই তো? তো এই কারণে এখানে কি করতে হবে, স্পেসিফিক। এরকমটা যদি হইতো যে আপনি এইখান থেকে পাঠিয়ে দিচ্ছেন 100, এখান থেকে পাঠিয়ে দিচ্ছেন 200, এখান থেকে 300, ওর কাজটা হবে জাস্ট খালি যোগ করে আপনাকে আউটপুটটা দেখানো, তাহলে কেমন হবে? এটাই তো ফাংশনের কাজ হওয়া দরকার। আমরা এতক্ষণ থেকে যেগুলো শিখছিলাম এগুলো হচ্ছে স্ট্রাকচার আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমরা এখন যেটা করব যে এইখান থেকে ডাটা পাঠাইলে এখানে কেমনে রিসিভ করে, তাহলে এই যে ফাংশনটা যেটা আছে, এই যে ফাংশনটা যখন ডিক্লেয়ার করব, এই জায়গায় যদি হচ্ছে ইন্ট পি নেই, ইন্ট পি নেওয়া মানে কি, ধরেন যে আপনি যদি ইন্টিজার না নিয়ে স্ট্রিং নেন, স্ট্রিং ধরেন যে পি নিছেন বা নেম নিছেন, নেম স্ট্রিং নেম নিলাম, তাহলে এখান থেকে পাঠাইতে হবে আপনাকে স্ট্রিং সংখ্যা, তার মানে এই যে 50টাকে। তো ধরেন যে দিও দোলন,
এই দোলন চাপা এখানে লিখলাম, এখানে নেমের জায়গায় পি এর জায়গায় নেম দিতে হবে। তার মানে কি, আমি সাম ফাংশন যখন পাঠাচ্ছি ও বলে দিচ্ছে যে আমার কাছে আসতে গেলে তোমাকে নেম লেখাটা যে আছে অর্থাৎ একটা স্ট্রিং নিয়ে আসতে হবে, এটা বলতে হয়েছে। বুঝতে পারছেন? তার মানে কি, ওর এখানে আসতে গেলে ওকে একটা স্ট্রিং পাঠিয়ে দিতে হবে। তো এখানে আসবে, এসে বলবে যে প্রিন্ট, কাকে প্রিন্ট করবো? ওই যে যেটা নিয়ে আসছো তুমি। তো ও বলছে আমি তো দোলন নিয়ে আসছি, তো দোলন প্রিন্ট করে দাও। প্রিন্ট করলো, এখানে বাকিগুলো যে 600 আছে 600 চলে আসবে। তার মানে এর ভিতরে যা ছিল অ্যাসাইন হয়ে যাবে 600। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, এই 13 নম্বরের মধ্যে যে দেওয়া আছে দোলনটা, এখানে যদি দোলন না নিয়ে সরাসরি স্ট্রিং এর ওইখানে নেম নিয়ে ওইখানে যদি দোলন দেওয়া হতো তাহলে ওইটা আসতো না? এইখানে এইখানে কিছুই নিলাম না। এইখানে ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এইখানে না নিলে তো আপনার এইখান থেকে নেওয়ার কোনো দরকারই নেই। কেন? আমি তো বলছি যে ফাংশন হচ্ছে মেইন ফাংশন থেকে। আপনি এখানে বলবেন যে, এক সময় বলবেন যে ভাই দোলন প্রিন্ট করো তুমি, আরেক সময় বলবেন যে আপনি নাজিফা প্রিন্ট করেন, এক সময় বলবেন যে নাইস প্রিন্ট করেন। তো এক একটা সময় তো এক এক বলবে। আপনি যদি এখানে ইনিশিয়াল করেই দেন তাহলে তো ওখানে এখান থেকে পাঠানোর কোনো দরকারই নেই। আমার তো ডাইনামিক চাচ্ছি, আমি ডাইনামিক বলতে হচ্ছে ওকে আমি যখন ইচ্ছা সেটা প্রিন্ট করাবো। তো আপনি যদি এই যেমন এইগুলো দেখেন, আমি এখানে 100 রেখে দিয়েছি, আপনি চাইলেই কি আর এখান থেকে 100 অ্যাডারে চেঞ্জ করতে পারবেন? না। তো পারবেন না। তো এখানে আপনাকে চেঞ্জ করতে গেলে কি করতে হবে? ওর কথা মতো এই যে এইখান থেকে যদি পাঠিয়ে দিয়ে দেন যে ইউজার একসময় 100 পাঠাবে, একসময় 200 পাঠাবে, একসময় 300 পাঠাবে, ওর ইচ্ছা মতো পাঠাবে। তো এরকমটা যদি হয় তাহলে ওর কাজ করে সুবিধা পাবে। এই জন্যই আমরা হচ্ছে এখানে নিচ্ছি। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আপনাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। ধরেন যে ইন্টেজার এখানে পি নিলাম, তো আপনি এখান থেকে পাঠাবেন কত? পি মানে হচ্ছে ধরেন যে আপনি 50 পাঠিয়েছেন, 50 পাঠিয়ে দিলেন এখান থেকে। তো এই পিটার কাজটা কি, পি এখানে চলে আসছে। এখন আপনি এখান থেকে বলতেছেন যে আই জে কে সাথে তুমি পিও প্রিন্ট করে দিবা, মানে পিও যোগ করে দিবা। পিটা কই? এই যে উপরে থেকে যেটা পাইছি। তাহলে আপনি বলেন তো এখানে কত যোগ হওয়ার কথা বা কত রিটার্ন করার কথা আই এর মানটা? 650। 650 কেন বুঝলেন? কারণ আই জে কে এগুলার মান 600 আর পির মান হচ্ছে 50। পির মানটা কে দিছে? ফাংশন থেকে। পির মানটা ফাংশন থেকে দিয়ে তার দিছে। মানে কি, এর এখানে এসে যোগ হবে কত? 650, আর 650 প্রিন্ট করে দিবে। কনসেপ্টটা বুঝতে পারছেন এবার? জি। এখন আমি যদি এখান থেকে 100 প্রিন্ট করতাম তাহলে কত হইতো এখানে আউটপুট? 700, কারণ আমি এখান থেকে 100 পাঠিয়ে দিছি। তো এই কাজটাই হচ্ছে এখানে। হ্যাঁ, তো ধরেন আমরা যদি এখন ওটারে আরেকটু ইজি করি, ধরেন ওরে বললাম তুমি 5, হ্যাঁ 5 এখান থেকে পাঠিয়ে দিলাম, তার মানে এখানে 5 আসবে। এখন ওকে আমরা কি করব? 5 তো পাঠাবি, তুই যোগ করে তো 5 পাঠাবি, তোরা আবার লুপ চালাই দেবো আমরা। লুপ কিভাবে চালাবো? যে পি এর মানটা অ্যাসাইন তো করাই আছে, তাহলে পি এখানে দিব। পি এর মানটা কত থেকে ছোট হবে? 10-এর থেকে। তার মানে পি এর মানটা আবার প্লাস হবে। হ্যাঁ, প্রিন্ট। এখন আপনি এটা কি বুঝতে পারছেন নাকি মাথার উপর দিয়ে গেল? এটা বুঝতে পারছি, কিন্তু ওইখানে পির মান প্রিন্ট করার পরে কি সেটা আবার এখানে আইজেকে এর সাথে যোগ হবে? হ্যাঁ, এটাকে যতবার ইচ্ছে ব্যবহার করতে পারেন। বুঝতে পারছেন? কিন্তু এখানে পির কোন মানটা যোগ হবে? নিচে একদম শেষে ইন্টিজার যে যোগ করা আচ্ছা, হয়েছে। এটা গুড কোশ্চেন। এখানে আপনি দেখবেন যে প্রিন্ট, আপনাকে এটা কনসেপ্টটা ক্লিয়ার করি। এই জায়গাটাতে আমি এই যে এইভাবে প্রিন্ট দেব, এটা হবে পি, এখানে পি। আর এটা পি যেটা আছে এটাকে আমি উপরেও প্রিন্ট করবো, মানে লুপ চলার আগে একটা পি প্রিন্ট করবো। এখানে ধরেন যে 1 দিলাম আর এখানে 2 দিলাম, তাহলে তো আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে নাকি? তো এইখান থেকে যখন আমি কল করব, এই যে ফাংশনটাকে যে কল করব 5 দিয়ে পাঠিয়ে দিব, ও এখানে ফার্স্ট এসে কি করবে? 5 প্রিন্ট 5 পাইছে, 5-এ তো প্রিন্ট করবে 1 পি 5 প্রিন্ট করবে না? হ্যাঁ। এরপরে হচ্ছে এখানে কন্ডিশন লুপ চলবে কত থেকে? 5 থেকে কত পর্যন্ত? 10 পর্যন্ত। 10 পর্যন্ত। তো 10 পর্যন্ত যখন চলে যাবে, এক এক করে তো বাড়ে গেছে, কিন্তু এখানে এক এক করে প্রত্যেকটাতে বাড়ছে। বাড়ার পর এখানে লাস্ট পর্যন্ত আসার পর পির মান কত হয়ে গেল? 10 হয়ে গেল।
10 তো এখানে হয়েই গেছে, 10 এর সমান কন্ডিশন তো চলছে। এখন এখানে এসে কত হয়ে গেছে 11। এই যে এক ও বাড়াই এগারো হয়েছে। এক বাড়াই দিচ্ছে, দাঁড়ার পর তো কন্ডিশন মিথ্যা হয়েছে, তখন না বের হয়ে গেছে। যখন বের এখানে এসে 11 হয়েছে। হ্যাঁ, এইখানে এসে 11 হয়েছে, তার মানে 2 এর এখানে কত প্রিন্ট করলো 11। প্রিন্ট করবে 11 আর ওর আগের হচ্ছে যোগ কত ছিল 600, 600 পরে আমরা হচ্ছে পিটা যেটা ছিল এটাকে যোগ করে দিলাম, তাহলে কত হইলো 611। 611। তাহলে আমি এখান থেকে একটা ভ্যালু নিলাম, ওটারে চেঞ্জ করে আমি এখান থেকে আপডেট করে আরেকটা জিনিস পাঠিয়ে দিলাম, এই মডিফাই করলাম না আমি। এই কাজগুলা আচ্ছা ভাইয়া, এই 8 লাইনে প্রিন্টটা যদি না নিতাম তাহলে পির মান তো 10 থাকতো না, তখনও তো 11 থাকতো। এটা হ্যাঁ, এটা নিলাম না। পি তো 11 হয়েই গেছে। হ্যাঁ, আমি বলি এটা যদি না নিতাম, মানে এটা যদি প্রিন্ট না করতাম 8 লাইনটা, এটা তাহলে আমাদের তাহলে আমাদের এই নিচে পির মান 11 আসতো, তাই না? হুম, এটা তো প্রিন্ট করছে, এটা তো আমি পি তো আপডেট করে নেই যে পি প্লাস প্লাস দিছি বা পি মাইনাস মাইনাস দিছি, তাহলে না এটার কাজ হবে। তো পি তো এখানে জাস্ট প্রিন্ট করছে, প্রিন্টে তো আর কোনো যায় আসে না। এখানে আপনি 1 লক্ষ না। প্রিন্ট দেন, ও পির মান 11ই থাকবে। কিন্তু আমাদের কন্ডিশন আমি গতকালকে কি বুঝাইছিলাম যে ফার্স্ট টাইম হচ্ছে এটা ইনিশিয়াল হবে, এটা একবারেই লুপটা চলার সময় একবারেই আসবে। এরপরে হচ্ছে এখানে কন্ডিশন চেক দিবে, বডিতে আসবে, এরপর হচ্ছে ইনক্রিমেন্ট করবে। খেয়াল রাখেন কিন্তু বডি চেক দেওয়ার পর ইনক্রিমেন্ট হবে। তো এখন এখানে হয়ে যাবে কি 6 পর আবার এখানে আসবে, কন্ডিশন চেক দিবে, প্রিন্ট করবে 7। এই যে প্রিন্ট করছে কিন্তু এক বাড়ায় দিছে 7, কন্ডিশন চেক দিবে সত্য, প্রিন্ট করলো। এইভাবে 9 10 যখন আসবে কন্ডিশন সত্য, প্রিন্ট করে দিবে, এখানে পির মান 11 হয়ে যাবে, এক বাড়াই দিল। 11 হওয়ার পর কন্ডিশন যখন চেক দিতে যাবে বলবে যে ভাই এটা ভুল, তার মানে ওর আউট অফ রেঞ্জ, তখন এসে বলবে যে 8 প্রিন্ট করো 11। জান্নাতুন আপু, আপনি বুঝতে পারছেন? জি ভাইয়া, আমি লাস্ট ক্লাসটা দেখিনি তো, এছাড়া বাকিগুলো বুঝতে পেরেছি। ওকে, গুড। তাহলে হচ্ছে আমাদের এটা যদি হয়ে থাকে, আমরা সময়টা ভাইয়া, অনেক আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো পি এর মানটা কোন জায়গায়, মানে পি এর মান 1 থেকে যে শুরু হয়েছে ওটা কোন জায়গাতে? 1 থেকে তো না তো, ও আচ্ছা, বুঝতে পারছি। আমরা আমার পি তো মানে পাঠাই দিছি। স্ক্রিনে দেখতে পাইনি তো, আচ্ছা এই আচ্ছা, কারণে। পি তো আমি এখান থেকে যদি ডাইরেক্ট যদি 10 পাঠাই দিই, এখন বলেন তো ভাই আপনি কত হতে পারে এখান থেকে? একবারে শুধু প্রিন্ট হবে 10। গুড, একবারেই প্রিন্ট হবে, তাই না? কারণ কি কন্ডিশন একবারেই সত্য হবে, সেকেন্ডে এসে তো মিথ্যা হয়ে যাবে, তাই না? গুড। তাহলে এটা যদি আপনারা বুঝে থাকেন, আমরা এখন কি করব, শর্ট আরেকটা উপায় যাব। হ্যাঁ ভাইয়া কাটা দিলেন একটু, আবার ব্যাক করেন এটা। জি। মানে এই যে এখানে প্রিন্ট আছে না ফর, মানে লুপের এখানে, হুম, এখানে প্রিন্টার কাছে কিন্তু আমাদের উপরে পি প্লাস প্লাস এর কাজ কিন্তু এই প্রিন্ট থেকে শেষ, তাই না? এই পি এর কাজ হ্যাঁ, এই পি এর কাজ তো নিচের প্রিন্ট থেকেই শেষ, মানে এই যে ফর লুপের যে প্রিন্ট আছে ওখান থেকে উপরে। এইখান থেকে হ্যাঁ, এখান থেকে শেষ না আমাদের উপরে কন্ডিশনটার কাজ। হ্যাঁ, ওই কন্ডিশনটার কাজটা ওখানে শেষ হওয়ার পরে নিচের প্রিন্টে আসে আমাদের এক যোগ করতেছে কেন? এই যে কন্ডিশন তো এটাই বুঝেছিলাম যে যখন এখানে 10 হয়ে যাবে, পি এর মানটা 10 হবে, তো 10 হওয়ার জি। পরে কন্ডিশন সত্য না মিথ্যা? সত্য। সত্য, তার মানে বডিতে ঢুকে যাবে, প্রিন্ট করে করে হ্যাঁ, ফেলবে। জি। এরপরে কোথায় আসবে? এরপরে তো ওই মান নিচে আসলো কেন? মানে ওই মান তো নিচে আসার কথা নয়, ওই মান তো চলে যাওয়ার কথা। শুনেন, এইখানে কত আসবে, মানে পির মান 10 হয়েছে, মানে লুপটার মানে ওর সিস্টেমটা দেখেন, এখানে আসে, এখানে আসে, তারপর এখানে জি। আসে নাকি? জি জি, তার মানে এখানে 10 আসছে, সত্য না মিথ্যা? সত্য। সত্য, তার মানে এখানে প্রিন্ট করবে। জি। পির মান কত আছে 10, এখন পির মান আরো 10 এক বাড়ায় দিল, কত হইলো 11। 11। পির মান এখানে 11 আছে, জি। তাহলে 11 সত্য না মিথ্যা হইলো? মিথ্যা। মিথ্যা। পির মান কি চেঞ্জ হইলো? না। পির মান কিন্তু 11 হয়েই আছে। জি। তো এখানে যখন 11 হয়ে যাবে, ও বলবে যে ভাই কন্ডিশন মিথ্যা, তার মানে লুপ ক্লোজ করো। লুপ ক্লোজ, কিন্তু পি ক্লোজ না। আচ্ছা ভাই, বুঝছি এবার, মানে ওই যে উপরের পির মানটা নিচে আসে আমাদের পি এর মানে প্রিন্ট হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইখানে বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। মানে আমি মনে করছিলাম যে ফর লুপের থেকে 1 যোগ হচ্ছে এখানে এই পিতে আসে, এরকম কিছু মনে না করছিলাম। না, এখানে তো এক বাড়াই দিয়ে দিছে, দেওয়ার পরে তো জি, এসে বলতেছে যে ভাই কন্ডিশন তো মিথ্যা হয়ে গেছে। তো মিথ্যা হয়ে গেছে, তুমি বন্ধ করে দাও। বন্ধ করে দিয়েছে, কিন্তু পি তো আর কমাবে না, কেউ তো আর ওকে কমায় নেই কেউ। তো যে একটা জি। বাড়াই গেছে, তারে তো আর প্রমোশন দিয়ে তো ডিমিশন করে নেই কেউ।
তাহলে প্রমোশন তো থেকেই যাবে। তো এই জন্য এখানে পির মান 11 দেখাবে। ওকে, তাহলে আচ্ছা ভাইয়া, ক্লোজ করে দিচ্ছি। মানে কন্ডিশন ফলস না দেখানো পর্যন্ত প্রোগ্রামটা চলতে থাকবে, তাই তো? জি জি জি। ওকে, তাহলে আমাদের এটা যেটা দেখালাম এটা তো একটা ডামি ছিল আমাদের, ওটা আমাদের মেইন ফোকাস ওটা না। আমাদের মেইন ফোকাসটা হচ্ছে যে আমরা এখান থেকে যে পিটা আছে পিটাকে ধরতে পারতেছি কিনা। এবার তো বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। হ্যাঁ, তো এখন দেখেন আপনার এই কাজটা যে আছে সেম কাজটাকে যদি আমি আরেকবার দিতাম তাহলে দেখেন আমার একটা লাইন কমে গেল, কিন্তু এখানে হচ্ছে বি দিলাম, ধরেন যে এখানে বি দিছি, এখানে বি দিলাম, তাহলে একই কাজ আমার দেখেন এইটুকু লাইন লিখলাম আমার একই কাজ হয়ে যাবে। তাহলে বি এর জায়গায় যদি আমি হচ্ছে 100 দেই তাহলে আমার কি প্রিন্ট করার কথা বলেন তো? বলেন। 610 তারপরে 700। 610 আর 700 কেন? কারণ এক্সপ্লেইন করতে একবার হবে। এতে যে প্রিন্ট করবে 10 নিবে তখন। হুম, তখন পি আর এর ওই মান যে 10। সব কার্যক্রম, হ্যাঁ সব কার্যক্রম শেষ হলে তারপর আবার প্রিন্ট বিতে আসবে। হ্যাঁ, ওইখানে আবার পি মান 100 নিয়ে টোটাল 700 গুড, করবে। এই তো আপনি বুঝে ফেলছেন। তো এইটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে এটা হচ্ছে আমরা এটাকে বলি হয় আর্গুমেন্ট। এই জায়গাটাতে কি বলা হয়, এই জায়গা থেকে যেগুলো পাঠাই ফাংশন কল করার সময় যখন আপনি ভ্যালুগুলো পাঠাবেন এটাকে বলা হবে আর্গুমেন্ট। বুঝতে পারছেন? ARGUMENTS, আর্গুমেন্টস। ঠিক আছে? আর এইখান থেকে যে আপনি রিসিভ করতেছেন এটাকে বলা হবে প্যারামিটার। কি বলছি? প্যারামিটার। মাথা থাকবে? যদি এটা মুখস্থ করা জিনিস না, তাহলে এটা কি লেগে এটাকে যেখান থেকে আমরা পাঠাবো সেখানে বলবো হচ্ছে আর্গুমেন্ট, আর যেখান থেকে রিসিভ করব সেটাকে বলা হবে প্যারামিটার। ঠিক আছে? এটা মাথায় রাখবেন আপনারা। এরপরে আসি আমরা এটাকে শর্ট করে দেই। আমরা যেটা করব এখন যে 1 থেকে লুপ চালাবো, এখান থেকে আমি আরেকটা সংখ্যা নেব যে ইন্ট পি এর মানটা আই নাও, ইন্ট জে নাও, দুইটা নেব। আমি এখান থেকে আর কিছু পাঠাইলাম না, ভয়েড করে দিলাম। হ্যাঁ, তাহলে এখান থেকে কিছু না পাঠাইলে এখানে ফাঁকা হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কি করব, দুইটা ভ্যালু চাইছি কিন্তু এখানে একটা দিছি এই জন্য হবে না। আমি এখানে 10 দিলাম আর এখানে হচ্ছে 20 দিলাম, তার মানে এখানে আই এর মান কত হবে বলেন? 10। আই এর মানটা হবে 10। আই এর মান 10। আর জে এর মান কত হবে? 20। এই তো আপনারা যদি এটা বুঝে থাকেন তাহলে তো আমার এটা এতক্ষণ থেকে যেগুলো বললাম বকর বকর এগুলো সব সার্থক। তাহলে এখানে হচ্ছে আই এর মানটা 10 আর জে এর মানটা 20। কেন বুঝলেন? ফার্স্ট যেটা আছে ফার্স্টের ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে, সেকেন্ড যেটা আছে সেকেন্ডের ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে। এখন আমি যদি এটাকে চেঞ্জ করে দিতাম 50 আর 20, তাহলে 50 কোনটা হবে আর 20 কোনটা হবে? আই হবে 50 আর জে হবে 20। গুড, এটা যদি বুঝে থাকেন তাহলে আমাদের আরেকটা ধাপ সহজ হয়ে গেল। কি ধাপ? যে ফর, ওকে বলবো হচ্ছে কি আই থেকে শুরু করবা, তুমি আই থেকে শুরু করবা, আই এর ভ্যালুটা কত পর্যন্ত চলবে? জে এর ভ্যালু পর্যন্ত, জেটাকে বাড়াবো, প্রিন্ট করব এখন। তাহলে লুপ তো ইনফিনিটি চলবে তাই না, নাকি লুপ বন্ধ হয়ে যাবে একবারে? হ্যাঁ, ইনফিনিটি চলবে না, লুপ বন্ধ না, হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কন্ডিশন মিথ্যা হয়ে যাবে। তাহলে এখন দেখেন এই জায়গাটাতে আমি যদি রান করি তাহলে কি কি প্রিন্ট করার কথা আমাকে একটু বলেন তো? 15 থেকে 20। 15 থেকে 20 কেন, কেমনে বুঝলেন? কারণ ভাইয়া আয়ের মানে ফরের এটাতে না, পরে এটা প্রিন্ট করবে তাই না ভাইয়া? ভাইয়া পরে এটা প্রিন্ট করবে হচ্ছে মানে বুঝতে পারতেছে, পেটে আসতেছে, মুখে আসতেছে না। বাকিরা কেউ বলেন।
ফরের আয়ের মধ্যে 15, ওই 15 আইতে নেওয়ার পরে এখানে আসবে, দেন যে সাথে আই এর মানটা কন্ডিশন চেক করার পরে হচ্ছে আয়ের মান প্রিন্ট করবে, আর সাথে জে এর মানটাও প্রিন্ট করবে প্রথমে। আরে নেট স্লো নাকি? নেট স্লো না, কোথাও ভুল করছি আমরা? ভাইয়া বলেন। আচ্ছা, উপরে যে কন্ডিশনটা ছিল যে জে প্লাস প্লাস, মানে জে এর মানটা তো আনলিমিটেড পর্যন্ত বাড়বে, কারণ ওটা তো কোনো নির্দিষ্ট করে দেয়া ছিল না, না? আমরা কিন্তু দিছিলাম যে আই। গুড গুড, এই যে এই ভাইয়া বুঝতে পারছে, এটা হচ্ছে আনলিমিটেড লুপ চলছে, এই জন্য আমার এখানে হ্যাং মারে গেছে, কাজ করতেছে না। আপনারা কি বুঝতে পারছেন সবাই? আমরা তো জানি আপনি ভাবে চিন্তে ওটা নিয়েছেন। আরে না, আমি তো মানে ইচ্ছা মতো মারিয়ে দিছি, এখানে আই প্লাস প্লাস হবে। আপনারাও বলেন না, না নষ্ট হয়ে গেছেন আপনারা। আচ্ছা আচ্ছা ভাই, ধরতে পারছিলাম, বাট মনে করছে আপনি ওইটা মানে কন্ডিশন এই যে এটাই হবে। এই দেখেন, এই যে পেজ আনরেসপন্সিভ, মানে এতক্ষণ থেকে ও হ্যাং মারে গেছে, শেষ করে দিলেন আপনারা। তাই তো কই যে প্রিন্ট হয় না কে। থ্যাংক ইউ ভাইয়া, এটা কে বলছে? হ্যাঁ, কি নাম? ফজলে রাব্বি ভাইয়া। আরে বিন্দাস। ও তো এখনো ঠিকই হইল না, এ তো আরো ঘুরতেইছে। এইবার আসছে, ওইটা এরর খাইছে, আগে যেটা দেখেছিলাম আমরা ওই এডিটর এরর খাইছে। তাহলে এই কনসেপ্টটা বুঝতে পারছেন? লুপ জিনিসটা আমার মাথায় ঢুকতেছে না। লুপ জিনিসটা ঢোকে না? প্র্যাকটিস করছেন কয় ঘন্টা? আমি প্র্যাকটিস করি না, আমার পরীক্ষা এরে ছিল তো। প্র্যাকটিস না করলে কেমনে হবে? এমনি তো বুঝতে পারতেছি না আমি। আচ্ছা, আপনি ভিডিওগুলো দেখবেন, না বুঝলে দরকার হলে আপনারা নতুন করে আমরা আপনার জন্য আরেকটা ক্লাস দিব, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আমরা এইটা কি বুঝতে পারছি? তাহলে একই ফাংশন আমরা যদি এখান থেকে আবার ব্যবহার করি, এই যতগুলাই ব্যবহার করি না কেন, আমরা এখান থেকে যে ভ্যালুগুলাই দিব, 15 এখানে দিলাম, আর এখান থেকে ধরেন যে 25 থেকে 30, মানে ওকে যাই বলি না কেন, ও হচ্ছে ওই কাজটাই করে দিবে আমাকে, তাই না? তাহলে একই কাজ বারবার করানোর জন্য আমাদের ফাংশনের দরকার হয়। এই দেখেন আমি এখানে বারবার করে দিচ্ছি। এখন আপনি এটা যদি বুঝতে চান যে আসলে কেমনে কি হইলো, শেষ হইলো কখন, শুরু হইলো কখন, এটা একটু বুঝিয়ে দেন। এই যে এখান থেকে আমরা এইভাবে দিয়ে দেব, তখন এখান থেকে বোঝা যাবে যে কোনটা কখন শেষ হয়েছে। এই যে এখান থেকে একটা, তারপর এখান থেকে একটা, এই যে তারপর এখান থেকে একটা, ঠিক আছে? তো এইভাবে আমরা হচ্ছে কাজগুলো দেখে নিতে পারবো আমাদের প্র্যাকটিস করার পারপাসে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই সংখ্যাটাকে তো এতক্ষণ থেকে আমরা এই যে লুপ চালাই দেখাইলাম, এখন আমরা এখানে যাই দেই না কেন দুইটা সংখ্যাকে যোগ করে রিটার্ন করবে। তাহলে এইখান থেকে কি করবে, ভয়েড থাক, এখানে আমরা জাস্ট প্রিন্ট দিব। প্রিন্টের কাজ হবে দুইটি সংখ্যা, সাম আই প্লাস জে ইকুয়াল, আই প্লাস জে বলতে এটাকে তো আই তো এইভাবে দিতে হবে, সংখ্যা দুইটাকে দিতে হবে, যে ইকুয়াল কত দিব, আই প্লাস জে। বলেন তো এটা বুঝছেন কিনা? জি ভাইয়া বুঝছি। এখন আমি যদি এখান থেকে 30 20 কত হবে, 50, সরি 15 আর 20 35, তারপর হচ্ছে 30 আর 25 হচ্ছে 55। তার মানে কি ও যোগ কি ভুল করছে না ঠিক আছে? ঠিক আছে, তাহলে একই কাজ আমার বারবার করার লাগলো না, তাই না? আবার দেখেন এটার সাথে যদি আপনি আরো অন্য কিছু করে দেন সেটাও করতে পারবেন। ধরেন ওকে বললেন যে এইখানে 20 থেকে 15 থেকে 20 দিছেন, এইটার ভিতরে জোড় সংখ্যাগুলোকে বের করেন।
তাহলে আপনারা এখান থেকে আবার ওই যে লুপ চালাই দিতে পারেন, লুপ ফর এখান থেকে হচ্ছে আই এর মানটা দিলাম, আই এর মানটা কত পর্যন্ত চলবে, জে এর সমান আই প্লাস প্লাস, নাকি ভুল লিখলাম দেখেন ফের আবার হ্যাং না মারে যেন। তাহলে আই এটাকে কি দেব, মডুলাস 2 ইকুয়াল 0 যদি হয় তাহলে কি করবো, এখানে প্রিন্ট ইভেন নাম্বার, যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা। আমি কি ভুল লিখলাম? তো একটা যখন শেষ হয়ে যাবে, লুপ শেষ হয়ে যাবে, ও এখান থেকে একটা ইকুয়াল প্রিন্ট করে দেবে, নয়তো আবার বুঝা পাবো না যে আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় শুরু হয়েছে। তাহলে বলেন তো আমি এখান থেকে ভুল লিখলাম না সঠিক লিখলাম? বলেন বলেন। এখন আমি যদি এই যে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা নির্ণয়ের যে প্রোগ্রামটা আছে, আমি এখান থেকে জোড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রামটা দিলাম, এখান থেকে রান দিলে কি হবে, আমার 15 থেকে 20-এর ভিতরে, দেখেন 15 থেকে 20-এর ভিতরে 16, 18, 20 ভুল না সঠিক? সঠিক। তার মানে দেখেন একটা লিখলাম আমার একটা অ্যান্সার দিয়ে দিল, আবার একটা লিখলাম এখান থেকে অ্যান্সার দিয়ে দিল 50-এর ভিতর থেকে, দেখেন। অর্থাৎ আপনি জাস্ট এখানে সংখ্যাটা বলে দিবেন, এখানে যদি আমি 130 লিখে দিই দেখবেন যে ও 130টাই বের করে দিবে, মানে 25 থেকে 130-এর ভিতরে সবগুলাই বের করে দিবে, দেখেন। এইটাকেই হচ্ছে ফাংশনের কেরামতি। তো এখানে কি শুধু হচ্ছে এই নাম্বারগুলা না, আপনি যে কোনো ফাংশন লিখেন না কেন ওই কাজটা কি হবে, একই কাজ বারবার করার থেকে আমি যদি দেখেন এইটাকে যদি এইভাবে না লিখে এখানে আমি লিখতাম এই জায়গাটাতে, তাহলে আমাকে কি করতে হইতো, 4 বার এখানে লিখতে হইতো এই প্রোগ্রামটাকে, এইটুকু অংশকে 4 বার লিখতে হইতো, তাই না? নাকি ভুল বললাম? হ্যাঁ ঠিক ভাইয়া। হ্যাঁ, না, তাহলে আমার কাজটা সহজ হয়ে গেল না? আচ্ছা, তো যদি আমরা এভাবে করি, এখন এখান থেকে ধরেন যে রিটার্ন করব আমরা, হ্যাঁ, যখন কাজগুলো শেষ হয়ে যাবে আবার রিটার্ন করব। এই রিটার্ন তো আপনাদেরকে বুঝাইছি, যদিও এরভাবে আর বোঝানোর দরকার নেই, আমি একটা সিম্পল জিনিস দিয়ে দেখাই। যে ধরেন যে ও যোগ করবে, যোগফলগুলোকে 100-এর সাথে আবার গুণ দিতে পারে বা যে কোনো একটা কিছু করতে পারে। এটাকে এখানে না লিখি, রিটার্ন আই প্লাস জে, মানে যা পাবো দুইটাকে খালি যোগ করব, যোগ করে এখান থেকে রিটার্ন করব। তার মানে কি, এখানে তো ধরতে হবে ভ্যালুটা, আমি যদি এখানে ডাইরেক্ট দিয়ে দিই, এইখানে এসে কিন্তু জমা হয়েছে, এই 8 নাম্বার লাইনে এসে জমা হবে কি, এই 35 জমা হবে, তারপর হচ্ছে 30 আর 20 155 জমা হবে, অথচ প্রিন্ট করে নিই আমি। না করার ফলে এটা কি আউটপুটে আসবে কিছু, নাকি খালি আসবে বলেন তো? খালি আসবে। কেন খালি আসবে? কারণ ভাই এখানে প্রিন্ট করা হয়নি কোনো কিছু। প্রিন্ট করা হয় না, মানে ভ্যালুটাকে আমি রিসিভ করে নেই, তাই তো, এই জন্য কিছু আসতেছে না। অথচ আমি যদি এখানে একটা প্রিন্ট দিতাম, যে প্রিন্ট, এই প্রিন্ট এ দিলাম এখানে, এখানে কিন্তু এ প্রিন্ট হয়ে যাবে, এ প্রিন্ট হবে। আবার পরেরটাতেও যদি এখানে লিখি, তারপরেরটাতেও যদি প্রিন্ট দেই, তারপরেও যদি প্রিন্ট দেই, যেটাই প্রিন্ট দেই না কেন আমার প্রত্যেকটাই প্রিন্ট হবে কিন্তু। অথচ এইখানে কিছু আসতেছে না কেন? আমি ভ্যালুটাকে বলছি যে তুমি যাওয়ার পর হচ্ছে দুইটাকে যোগ করার পর আমাকে একটা ভ্যালু দিবা, কিন্তু আমি ওকে বলি নাই যে যা দিবা সেটাকে তুমি হচ্ছে আউটপুটে দেখাই দাও, এটা বলে নেই। এটা বলতে গেলে কি করতে পারেন, এই যে প্রিন্টের ভিতরে ডাইরেক্ট আবার দিতে পারেন, এটা কি আপনারা জানেন? এই যে কোটেশন দিয়ে ডাইরেক্ট এখানে প্রিন্টটাকে ঢুকে দিতে পারেন, তাহলে এখান থেকে যা আসবে রিটার্ন হয়তো এখানে জমা হবে, এই জমাটা ডাইরেক্ট প্রিন্ট হয়ে যাবে এর ভিতরে। এটা মজার বিষয় না? দেখেন, বুঝতে পারছেন কি, মানে আরেকটা ভ্যারিয়েবলের ভিতরে এনে না রেখে আমি ডাইরেক্ট এখানে প্রিন্ট করে দিলাম। মানে কনসেপ্টটা ক্লিয়ার কি? জি ভাইয়া। আচ্ছা, যদি এটা হয়ে থাকে নেক্সটে আসেন, আমি এর পরেরটা যেটা আছে এটাকে ভ্যারিয়েবলের ভিতরে নেব, ভার ধরেন যে এ নিলাম এখানে, এখন আমি প্রিন্ট করব এ। এখন কি আসবে, এই দুইটা যোগ হবে, 15 আর 20 35, 35 এখানে যোগ হবে, যোগ হওয়ার পর এখান থেকে দেখাই দেবে, তাই তো? তার মানে ভ্যালু রিসিভ করা,
তারপর হচ্ছে ডাইরেক্ট কাজ করা, এটা করতে পারবো? জি ভাইয়া পারবো। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ভাইয়া, আমরা যদি এই যে প্রিন্ট সাম ফান 50 থেকে 70 এটা নিচে যদি প্রিন্ট আবার সাম ফান রে কল দিই তাহলে কি হবে না? কোনটাকে? এইখানে? এই যে ওইটার নিচে যে আপনি প্রিন্ট স্টেটমেন্টটা দিয়েছেন না, এইখানে হ্যাঁ। হ্যাঁ ওইটাতে আমি ফাংশনের নামটা লিখে দিলে কি প্রিন্ট হবে না? এই যে ফাংশনের নাম তো লিখলাম আমি। না না, প্রিন্টের মধ্যে ফাংশনের নাম লিখে দিই। ও হ্যাঁ এইটার কথা বলতেছেন আপনি? জি ভাইয়া। আচ্ছা, এটা অবশ্যই হবে, কারণ আপনি এই যে এই ফাংশনটা যেটা আছে ওইটাকে এখান থেকে নিয়ে চলে আসছেন। গন্ডগোল কোটেশন চাচ্ছে না? $2050 তাই তো? এই যে বুঝতে পারছেন? মাথায় ঢুকছে কিছু? আপনি এটার কথা বলছেন না? ভাই আপনি যে 10 আর 50 দিয়েছেন এটাতে আমি মানে 50 আর 70টা যোগ করতে চাইতেছিলাম। এই দুইটা? হ্যাঁ। এই দুইটা যদি যোগ করেন, যোগ করলে তো এইখানে এসে জমা হবে। ওইটারই মানে ফলাফলটা চাইতেছিলাম। হ্যাঁ, জমা হলে তো আপনাকে একটা জায়গায় রাখতে হবে। তো আচ্ছা, বুঝতে পারছি। আপনি না রাখলে একটা ভেরিয়েবল ডিক্লারেশন করে ওইটা ভেরিয়েবলটারে প্রিন্ট করতে হবে। ভেরিয়েবলের ভিতরে না রাখলে আপনাকে তো ডাইরেক্ট এভাবে দিতে হবে। বুঝতে পারছি। আর আপনি যদি হচ্ছে শুধু সাম ফাংশনটাকে কল করেন, তো সাম ফাংশন তো ওই যে বলছি না যে ওকে ডাকতে গেলে ও বলে দিছে যে আমার এখানে আসতে গেলে তোমাকে দুটো ভ্যালু নিয়ে আসতে হবে। বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আমাদের আজকে যে টপিক ছিল ফাংশন, এই ফাংশনটাতে কোনো কোশ্চেন আছে কারো? হ্যাঁ আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই। যেরকম পাইথনে ফাংশন ডিফাইন করতে গেলে ডেফ কিওয়ার্ড ইউজ করতে হয়, মানে ডার্টে কি এরকম কোনো নির্দিষ্ট কিওয়ার্ড আছে? না, এই যে আমরা এখানে বলে দিলাম যে ফাংশনের নাম টাইপ দিয়ে দিবেন। টাইপ যদি নাও দেন তাহলে কি ধরে নিবে? ওটা ভয়েড ধরে নিবে। ভয়েড। তাহলে টাইপ দিলে দিতে পারেন, না হলে না দিতে পারেন। ডাইরেক্ট ফাংশনের নামটা লিখবেন, ব্র্যাকেট দিয়ে শুরু করে দিবেন। বুঝতে পারছি। আর কেউ বলবেন কিছু? আজকে আর বেশি করাই না। হ্যাঁ আজকে তো টপিক শেষ আমাদের, কি করাবো? কালকে আবার এক্সাম আছে। আচ্ছা, কোন সেমিস্টারে? ফার্স্ট সেমিস্টার। থার্ড? জি। আরে আপনি তো এখনো বাচ্চা মানুষ। আচ্ছা, পরীক্ষা ভালো করে দিবেন। হ্যাঁ, পড়াশোনা করতে হবে। জি ভাইয়া, দোয়া করবেন। দুটাই রাখবে, রেজাল্টও ভালো লাগবে, এটাও লাগবে, তাহলে হচ্ছে আপনি সুবিধা পাবেন আর কি। বুঝতে পারছেন? কারণ আপনার তো সিভি দেখে একজন আপনাকে কল করবে, তাই না? তো যখন দেখবে যে রেজাল্টটা ভালো, তখন আপনার প্রতি একটা পজিটিভ চিন্তা চলে আসবে যে না, হয়তো বা কাজের দিকে বেশি ফোকাস করে নাই, পড়াশোনাটা তো ভালো করছে। কারণ আপনার যদি পড়াশোনাও খারাপ হয়, কাজও কম পারেন, তাহলে এখানে কি বলবে যে তো আগেরই ফাঁকিবাজ। তাহলে এর দিয়ে কি হবে? তো যে কোনো একটাকে ভালো করতে হবে। তাই বলে যে আপনি সবসময় এই যে পড়াশোনার দিকে থাকবেন, রেজাল্ট ভালো হবে না, তাও না, কিন্তু দুইটাই করা যায়। আর আমাদের যেটা ডিপ্লোমাতে আছে, এটাতে যে মানে আহামরি যে পড়তে হবে তারপর রেজাল্ট ভালো হবে তাও তো না, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, কিন্তু একটু পড়াশোনা করতে হবে মিনিমাম। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের ক্লাসটা এখন আমরা শেষ করব। আপনাদের এই পলিটেকনিকে যারা আছি আমরা, এখানে তো দিনাজপুর পলিটেকনিকের বেশি আছে, তাই না? জি ভাইয়া। তো সিআই স্যারের সাথে হচ্ছে গতকালকে আমার রাতে কথা হয়েছে, জেকরুল হক স্যারের সাথে। আপনারা হয়তো বা কোডারঙ্গনের পেজে দেখছেন যে একটা পোস্ট করছি আমরা সেমিনারের জন্য। কি জানি আসতেছে। হ্যাঁ, পোস্ট ওটা অলরেডি করে দিছে। 21 তারিখে কি জানি একটা আসছে। হ্যাঁ, তো হচ্ছে আমাদের যে বর্তমান যারা ডিপ্লোমাতে আছি, স্যারের সাথে আমার কথা হয়েছে। স্যার বলছে এটা খুবই ভালো উদ্যোগ। অর্থাৎ আমরা যারা ডিপ্লোমাতে আছি, আমাদের তো পরীক্ষা শেষ, তাই না? তো পরীক্ষার পর অনেকে আছে যে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নেবেন। আবার যারা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, যে সেমিস্টারে থাকেন না কেন, অনেকে আছে গাইডলাইনের অভাবে ভোগেন যে
আমার নেক্সটে কি করা উচিত বা এখন কি করা উচিত। আর লাস্ট সেমিস্টারে যারা আছেন তারা চিন্তা করেন যে এখন আমার কি করা উচিত, যে আমি কি অ্যাডমিশনে যাব, নাকি হচ্ছে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিব, নাকি হচ্ছে প্রাইভেটের জন্য দৌড়াবো, প্রাইভেটে গেলে কোন দিকে দৌড়াবো। হ্যাঁ, তো এইটার জন্য আমরা হচ্ছে বিভিন্ন পলিটেকনিকের টিচার্স যারা আছে তাদের সাথে কমিউনিকেট করতেছি, ওনারাও সেমিনারে থাকবেন। এরপর হচ্ছে আমাদের সিনিয়র যারা আছেন, ভালো পজিশনে যারা আছেন তারা থাকবেন, এবং ডুয়েটে বর্তমানে যে স্টুডেন্টগুলো রানিং স্টুডেন্ট আছে ওনাদেরকেও আমরা রাখবো এই সেমিনারের ভিতরে, যেন যারা ডুয়েট থেকে মানে ডুয়েটে আসতে চায় তারা যেন মোটিভেট হয়, বা কি করলে ওনারা ডুয়েটে আসতে পারবে, বা এখন থেকে কিভাবে প্রস্তুতি নেওয়া যায়, বুঝতে পারছেন। অর্থাৎ ওভারঅল একটা গাইডলাইন মানে রোড ম্যাপ, যেন আমাদের ডিপ্লোমা ছেলেপেলে ডিপ্লোমা শেষে আর হতাশ না হয় যে কি করবো এখন ভাই, এই যেন অবস্থা যেন না হয়। হ্যাঁ, এই জন্য আমরা সেমিনার আয়োজন করতেছি। আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে আপনারা সবাই আমাদের এই পেজ থেকে এই পোস্টগুলোকে শেয়ার করবেন, হ্যাঁ, যেন সবাই পৌঁছাতে পারে। আমরা এখানে রেজিস্ট্রেশনের একটা ব্যবস্থা করছি, আপনারা এখানে সার্চ দিতে পারেন সেমিনার .co codaronggon.com এইটা লিখে সার্চ দিলে আপনি যদি ইন্টার দেন দেখবেন যে এখানে চলে আসছে। আমি এটা এই ফিল আপ ইয়েটা একটু পরেই ফিল আপ করে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে ধরেন যে আপনারা নাম দিবেন, মেল দিবেন, ফোন নাম্বার দিবেন এবং সেমিস্টার সিলেক্ট করবেন যে কোন সেমিস্টারে আছে, এবং নেক্সট দিলে আপনার এখানে একটা ওভারভিউ আসবে। এখন আপনি যদি এখানে সাবমিট করে দেন আপনি হচ্ছে ভিউ ডাটা দেখতে পারবেন যে কতজন ব্যক্তি হচ্ছে, আমি এটা টেস্টিং পারবো যে এখনও পাবলিশ করা হয়নি, তো টেস্টিং পারবো আছে, তো কতজন স্টুডেন্ট এখান থেকে সাবমিট করছে, কয় তারিখে কতজন, এগুলো আমরা সব দেখতে পারবো, বুঝতে পারছেন। তো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে কতজন অলরেডি সেমিনার জয়েন করছে, আর এখান থেকে ওকে দিয়ে দিলে আপনাদের ইয়াতে নিয়ে যাবে। তো আশা করি এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমরাও জয়েন হতে পারবো অল সেমিস্টার, দিনাজপুর পলিটেকনিক শুধু না, যে কোনো পলিটেকনিকের যে কোনো স্টুডেন্ট যে কোনো সেমিস্টারের সবার জন্য এটা আমরা করতেছি, আপনাদের কথা বিবেচনা করে, বুঝতে পারছেন। মানে আমাদের যে বেনিফিটটা হবে সেটা হচ্ছে যে আমাদের মাধ্যমে আপনারা এই বেনিফিটটা পাবেন, এটা আমাদের আর অন্য কোনো লাভ নেই, বুঝতে পারছেন। ওকে, তাহলে হচ্ছে আমরা আজকে শেষ করি নাকি, কোনো কোশ্চেন না থাকলে। আর আগামীকালকে আমরা কি টপিক নিয়ে আলোচনা করব? ডাটার কালেকশন। হ্যাঁ, ডাটের কালেকশন। তো হচ্ছে আগামীকালকে সপ্তম ক্লাস, মেবি সপ্তম ক্লাসে আমরা ডাটের কালেকশন নিয়ে আলোচনা করব। ডাটের কালেকশনটা মূলত হচ্ছে আমাদের কি বলে এটাকে, লিস্ট এবং ম্যাপ, এই দুইটাই হচ্ছে ডাটের আমরা কালেকশন ধরি, আর সেট আছে তো ওটা পরে। তো লিস্ট এবং ম্যাপ এই দুইটা নিয়ে হচ্ছে আমাদের অ্যাপ ডেভেলপমেন্ট মূলত। হ্যাঁ, তো আমরা যতগুলো ডাটা নিয়ে কাজ করবো না কেন, এই লিস্ট অ্যাপ ম্যাপের বাইরে হচ্ছে ডাটা সাধারণত যায় না, আর যেগুলো ডাটা এতদিন থেকে কাজ করতেছে এগুলো সব সিঙ্গেল ডাটা। তো এইখানে যাদের লুপের সমস্যা আছে, যে লুপটা বোঝেন নাই আপনারা, তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা কালকে ক্লাসের আগে পরীক্ষা শেষ করে দরকার হলে এসেই বসে পড়বেন এই লুপ নিয়ে। লুপটা একটু আরও ক্লাসগুলো ভালো করে দেখবেন, চ্যাট জিপিটি করবেন, জিমিনি আছে, এআই ব্যবহার করবেন, এখান থেকে কনসেপ্টগুলো ক্লিয়ার পেয়ে যাবেন। হ্যাঁ, তো লুপগুলো শেষ করলে আপনার এই যে আমরা যে কালকে ক্লাসটা করব এটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে, এবং যারা অ্যাপ ডেভেলপমেন্টে আসতে চান তাদের জন্য মানে অসাম একটা জিনিস। হ্যাঁ, এটা যদি ফার্স্টে আপনারা না বুঝেন পরবর্তীতে বুঝতে আপনার জন্য টাফ হয়ে যাবে, আর যে ফার্স্টে বুঝে ফেলবেন তার কাছে অ্যাপ ডেভেলপমেন্ট কিছুই না। হ্যাঁ, তো আপনারা এটাকে একটু ভালোভাবে দেখবেন। তাহলে শেষ করি আমরা আজকে, সকলের জন্য শুভকামনা। জি, মানে আমাদের যে অ্যাপ ডেভেলপমেন্টের জন্য এই আমরা যে 10টা ক্লাস করব ডাটে, এটাই কি ইনাফ হবে নাকি এর থেকে অ্যাডভান্স কিছু জানার লাগবে? এখন তো হচ্ছে এখানে যেটা আছে এটা হজবরল মানে বেসিকদের জন্য। হ্যাঁ, অ্যাপ ডেভেলপমেন্ট যখন আমরা কোর্স করব এইখানে আপনাদের বেসিকটা হয়ে গেছে, ঠিক আছে, তখন আমরা জাস্ট খালি ওই যে অ্যাপ ডেভেলপমেন্ট শেখার জন্য আমাকে কোন কোন পয়েন্টে, এটার বাইরে আরও অনেক পয়েন্ট আছে যেগুলো আপনার প্রোগ্রামিং জানার জন্য অতটা ইম্পর্টেন্ট না। কারণ আমরা তো এখানে ধরে নিচ্ছি যে আপনি এখান থেকে নেটওয়ার্কিংয়েও জব করতে পারেন, আবার কেউ আছে যে এক একজন এক এক পজিশনে যাবে বা অন্য ভার্সিটিরও থাকতে পারেন। এই জন্য আমরা এই কোর্সটাকে হচ্ছে বেসিক মানে প্রোগ্রামিং কোর্স করাচ্ছি মূলত।
হ্যাঁ, আর আমরা যখন ডার্ট প্রোগ্রামিং শিখবো, সরি ডার্ট না, ফ্লাটার শিখবো, তখন আমরা এইটারই জাস্ট 2-4টা ক্লাস করে আমরা তখন ফ্লাটারের দিকে চলে যেতে পারবো। বুঝতে পারছেন? জি ভাই অবশ্যই। মানে ডার্টের ধরেন যে আপনার 80% আমরা শিখে ফেলছি, আরো যে 20% আছে যেটা আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে কাজে লাগবে বা এক্সপার্ট হতে সাহায্য করবে, ওইটা আমরা শিখে ফেলবো পরে। আচ্ছা ভাই অবশ্যই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে করে লিভ নেই সবাই। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।